ওকে, আমাদের লোকজন একটু আসো, দেখি কতজন হলো। 47 পার্টিসিপেন্টস, কম কেন? ওকে, আমরা শুরু করি। আসলে আমাদের সব সময় লেটেই জয়েন করে লোকজন, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আজকে আমরা পড়তে চাবো হচ্ছে, সেটা হচ্ছে টপিকের টাইটেল ক্লিপিং। ক্লিপিং সম্পর্কে একটু আইডিয়া আমরা গত ক্লাসে বলছিলাম, সেটা জেনারেল আইডিয়া যে ক্লিপিং এর কাজটাকে সহজ করার জন্য আমরা প্রজেক্টিভ ট্রান্সফরমেশন করছিলাম, যেখানে ক্লিপিং এর যেই কোঅর্ডিনেট ছিল বা ভিউ ভলিউম যেটা ছিল, যে ভিউ ভলিউমটাকে ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে কনভার্ট করছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা ক্লিপিং মূলত পড়তে যাচ্ছি যে অন অন 2D কনসেপ্ট ওয়াইজ, যে হোয়াট ইজ ক্লিপিং, হাউ টু ডু ক্লিপিং, এবং ক্লিপিং অ্যালগোরিদমস আর কি। তো আসলে যে আসলে ক্লিপিং কি, ধরো যে আমাদের এরকম একটা 2D তে আমরা যেটা বললাম প্রথমে, যে 2D থেকে পড়ছে, এবং 2D থেকে যদি যেই অ্যালগোরিদম গুলো বলছি এগুলো বা পড়বো, সেগুলোকে আসলে 3D তে এক্সটেন্ডেবল আর কি। একটু পয়েন্টার নিয়ে নিই। তাহলে ধরো যে আমরা একটা সিন ডিফাইন করছি, এরকম একটা অবজেক্ট সিনের মধ্যে হয়তো ছিল একটা মাউন্টেন বা হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, এটা আছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে আপাতত। ঠিক আছে, দ্যাট ইজ আমরা এটাকে হয়তো ট্রান্সফর্ম করছি বিভিন্ন ধরনের ইয়াতে, অবজেক্ট কোঅর্ডিনেট সিস্টেম থেকে ট্রান্সফর্ম করে, মডেলিং ট্রান্সফর্ম করে এরকম ওয়ার্ল্ড কোঅর্ডিনেট ইন্টারপ্রেস করছি। তাহলে এইটাকে এখন আমরা যদি আহ, কি বলে ডিসপ্লে সারফেসে ডিসপ্লে করতে চাই, তখন আমরা কি করি যে একটা উইন্ডো ডিফাইন করি, যেটা অ্যাকচুয়ালি 3D তে আমরা ভিউ ভলিউম ডিফাইন করছি। সেটা এখানে সিম্পলি আমরা দেখছিলাম যে ভিউ ভলিউম ডিফাইন করতে গেলে আসলে একটা উইন্ডোই ডিফাইন করি, যে উইন্ডোটাই ভিউ ভলিউমটাকে ডিফাইন করে। তো আপাতত আমরা যেহেতু 2D তে, তাহলে ভিউ ভলিউম হয় না, আমরা একটা ভিউ উইন্ডো বলছি, যে এই উইন্ডো ভিতরে যারা আছে তাদেরকে শুধু আমরা কি ডিসপ্লেতে পাঠাবো। অর্থাৎ ন্যাচারালি চিন্তা করি, যদি ক্যামেরা সিস্টেমেও চিন্তা করি যে সিন তো অনেক কিছু আছে, কিন্তু আমরা ছবি তুলি যে স্যার রেকর্ড করলে ভালো হইতো স্যার। না, আমি রেকর্ড করব না। কেন ভালো হইতো সেটা আগে বলো। স্যার অনেকে তো হচ্ছে যে নেটের প্রবলেমের কারণে হচ্ছে ক্লাসে ঠিকমতো করতে পারে না, মানে ডিসকানেক্ট হয়ে যায়, এজন্য আর কি স্যার। না, আমি তো দেখি যে তোমরা অনেকে ক্লাসেই আসে না ঠিক মতো। ঠিক আছে, এখনো 7 to 1 উপস্থিতি, ক্লাসে এসে শুনতে হবে, তারপরে হচ্ছে যে ইস্যুস। ক্লাসে অ্যাটেনশন না দিয়ে পরে শোনার জন্য তোমরা চিন্তিত। আমি তো আসলে ক্লাসের ইয়া করতে পারি না, তাই না? আমরা এখন অনলাইনে তো জিজ্ঞেস করার সুযোগ নাই, ইয়া কিছু নাই। এটা একটা মানে এক্সকিউজ, তোমার কথার যুক্তি সেটা মানি, কিন্তু আমার কাছে মনে হয় যে তোমরা এটা ইয়া এক্সকিউজ দেওয়া আর কি। ঠিক আছে, ম্যাক্সিমাম এরকম রেকর্ড করেন স্যার, পরে দেখবো না। লাইভে বসে দেখার ইয়া নাই, লাইভে মনোযোগ দিয়ে শোনাও না মনে হয়। ঠিক আছে,
এনিওয়ে আমি রেকর্ড করছি, কিন্তু আমি রেকর্ড আনটিল তবেই দিব যে যে বলবে যে আমি নেটওয়ার্কে ডিস্টার্ব ছিলাম, আমি তার স্পেসিফিক্যালি এখন থেকে দিব। ঠিক আছে? আমি আমি কি বলে তোমাদের জানার কথা হয়তো বা সিনিয়র ভাইদের কাছে শুনে থাকার কথা যে আমি যখন ক্লাস নিতাম এই ধরনের স্লাইড ম্যাটেরিয়ালের স্লাইড গুলোও দিতাম না, স্লাইড গুলোর প্রিন্ট করে কপি দিতাম। কারণ স্লাইডে যখন পড়াই, স্লাইডে ওরা ভাবেই যে স্লাইড গুলো তো পাবো, ওকে তাহলে আর কি ক্লাসে মনোযোগ দেওয়ার কি দরকার। তো সেজন্য আমি দিতাম না, এটা একটা কারণ। সেকেন্ড একটা কারণ আছে, সেটা ছিল যে আমি আহ, বাইরে থেকে আসার পর পরই কোনো এক ব্যাচের, মনে নাই এখন, সম্ভবত 2 কি 12, ওদেরকে স্লাইড পড়াইছে। আমি পড়ানোর পরে একটা ক্লাস টেস্টের ডেট দিলাম। এখন ক্লাস টেস্টের ডেটের দিন সকালবেলা, এর আগের রাতে কোনো কারণে একটু ঝড়ের সিচুয়েশন তৈরি হয়েছিল, আগের রাতে কারেন্ট ছিল না, প্রবাবলি কারেন্ট ছিল না সন্ধ্যা রাতে 3-4 ঘন্টা, রাতের মধ্যে কারেন্ট চলে আসে, বা 5 ঘন্টা হবে ধরলাম। পরের দিন সকালবেলা এসে ওদের ডিমান্ড হচ্ছে যে আমরা তো ক্লাস টেস্ট দিব না, দিতে পারবো না যদি ইয়ে করে। কেন? যে ক্লাস টেস্ট আমরা স্লাইড পড়তে পারিনি। তোমার স্লাইড পড়তে কে বলছে? স্লাইডস হচ্ছে অ্যাসিস্টিভ ম্যাটেরিয়াল, এটা আমার টিচিং ম্যাটেরিয়াল হিসেবে স্লাইডস তো দেওয়া হয়েছে, তোমাকে টপিক পড়াইছে, তুমি বই থেকে পড়বা, তোমরা এসে ডিমান্ড করো যে স্লাইড পড়তে পারিনি। তাহলে এটা, এখানে কোর্স যখন পড়ানো হয় তোমার পড়ার ম্যাটেরিয়াল হচ্ছে বই, বই রেফারেন্স দিচ্ছি, বই ঘাটো, সেখান থেকে পড়াশোনা করতে হবে। তো এখানে আমি সেটাই দিলাম, বলবো যে আমি যদি বলে যে হ্যাঁ আমার ইন্টারনেটের কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল শুধু, তারপরে আমি সেটাতে রেকর্ড দেখবো, তারপরে দেখে কয়টা বাজে লগ ইন হয়েছে, কয়টা বাজে বের হয়েছে, তারপরে দিব। বাই দ্য ওয়ে, কারণ ক্লাসে মনোযোগ দরকার। রেকর্ড অন দিস কম্পিউটার। ওকে, তাহলে আমরা ফেরত আসি। যে কনসেপ্ট বলছিলাম যে যে আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি, তাহলে ক্যামেরা তো একটা সিনের সম্পূর্ণ কিছুকে ক্যাপচার করছে না, তাই না? ক্যামেরার একটা নির্দিষ্ট রেঞ্জকে আমরা ক্যাপচার করছি, এবং ক্যামেরার যদি আইপিস দিয়ে দেখি, আমরা এরকম উইন্ডোর মতনই একটা হয়তো চিত্র দেখতে পাই, যে উইন্ডো দেখা গেল, ওই উইন্ডোর ভিতর দিয়ে যেটুকু আছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফাইনালি আমার ক্যামেরা ক্যাপচার করবে আর কি। তো এখানেও সেই কনসেপ্টই, যেখানে তাহলে এটা যেহেতু 2D তে, ক্যামেরাতে তো এটাকে উইন্ডোটাকে আমরা এক্সটেন্ড করেই ভিউ ভলিউম বলতাম, যেটা ইয়াতে আমরা 3D তে অলরেডি সেই কনসেপ্ট বলছি। এখন যেহেতু ক্লিপিং কে টার্গেট করছি, আমরা 2D তে চিন্তা করছি আপাতত। তো সেই উইন্ডো যদি থাকে, যে এই উইন্ডোর মধ্যে দিয়ে যেই পয়েন্টস গুলো দেখা যাচ্ছে, বা যেই লাইন গুলো, বা যেই অবজেক্টের যেটুকু দেখা যাচ্ছে, সেটাকে আমাদের হয়তো ডিসপ্লে করতে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি ডিসপ্লেতে দেখা যাবে এই অংশটুকু। ঠিক আছে? আমরা যদি এটাকে যখন ডিসপ্লে সারফেসে দিব, সেটাকে আমরা সবকিছুকে বাদ দিয়ে শুধু এই অংশটুকুকে, এই অবজেক্টের যে অংশটুকু দেখা যাচ্ছে এখানে দেখাইতেছে, সেটা এরকম একটা অংশ হয়তো দেখতে পাবো। এখন এটা কেন করব? আমাদের পুরো সিন যদি থাকে, হ্যাঁ, যে এটা তো সহজ কথা, এই অংশটাই দেখাইতে চাই, এবং এই অংশটা দেখানোর যে প্রসেস সেটাকে বলতেছে ক্লিপ। এবং সেই ক্লিপিং এর মধ্যে আমাদের কি বলে, অনেক সিনের মধ্যে অনেক পয়েন্টস থাকে। আমরা ডিসপ্লে সারফেসে তো রেন্ডারিং করার জন্য সবাইকে দরকার নাই, ক্লিপিং উইন্ডো দিয়ে যাদেরকে দেখা যাচ্ছে, সিন ডেফিনেশনে হয়তো অনেক কিছু আছে, কিন্তু রেন্ডার করা যেটা ডিসপ্লে সারফেসে যাবে, সেটাতে তো সবাইকে রেন্ডার করার প্রয়োজন নাই। ফলে কারণ সেটা সবাইকে যদি রেন্ডার করতে চাই, সেটা কম্পিউটেশনালি ফিজিবল হবে না। ফলে যে অংশটা দেখা যাচ্ছে উইন্ডোর ভিতরে, তাদেরকেই আমরা রেন্ডার করব। তো এখানে সেটার একটা যেরকম উদাহরণ দেখানো হচ্ছে একটু অ্যানিমেশন করে। সেটা ধরো যে এখন একটা উইন্ডো আছে, এখানে লটস অফ সিম্পল একটা সিন আছে, সেখানে বেশ কিছু পয়েন্টস এবং লাইন আছে। পয়েন্টস বলতে একটাই আছে দেখা যাচ্ছে, আর কিছু লাইন আছে। তাহলে আমরা যদি ডিসপ্লেতে যাই, আসলে সেটা কিরকম দেখাবে? ডিসপ্লেতে এই পয়েন্টটা তাহলে দেখানো যাবে না। ঠিক আছে? বা এই এই এটা কি, লাইনটাও ডিসপ্লে সারফেসে আসবে না, কারণ এটা আউট অফ দা উইন্ডো। ঠিক আছে? এই পয়েন্টটা আবার আসবে, এই লাইনটা আসবে, দেখা যাচ্ছে এই লাইনটার, এখন আসো যে এই লাইনটার কিছু অংশ আমাদের যে উইন্ডো আছে, ডিফাইন্ড উইন্ডো, ভিউ উইন্ডো, তার ভিতরে আছে, কিছু অংশ বাহিরে।
তাহলে যেটা বাইরে সেই অংশটা বাদ দিয়ে ভিতরের অংশটুকু শুধু ডিসপ্লেতে আসবে। এবং এটার ক্ষেত্রেও সেম, P7 P8 এই লাইনটার ক্ষেত্রে, যে তার কিছু অংশ ভিতরে এবং কিছু অংশ বাইরে। তাই তো, তাহলে আলটিমেটলি আমাদের ডিসপ্লেতে আসবে এরকম একটা সিন, কি বলে, ক্লিপিং করার পর। এখন ইস্যু হচ্ছে যে হাউ ডু উই ডু দিস ক্লিপিং, এটা হচ্ছে ইস্যু, যে কিভাবে আমরা করব, এটাই অ্যাকচুয়ালি আজকে ক্লাসে আমি করতে চাই। তাহলে এখানে আমরা এটাকে যদি আবার একটু বলি, ক্লিপিং অ্যাকচুয়ালি কি করে, যে অ্যানালিটিক্যালি ক্যালকুলেটিং দ্য পোর্শনস অফ প্রিমিটিভস। প্রিমিটিভস কি, লাইনস, ট্রায়াঙ্গেলস, পলিগনস, অর্থাৎ যেইগুলো দিয়ে আমরা কোনো একটা অবজেক্টকে ডিফাইন করছি, ঠিক আছে, যে সেইগুলোকে পোর্শন গুলোকে অ্যানালাইসিস করে, বিভিন্ন প্রিমিটিভ পোর্শন গুলোকে অ্যানালাইসিস করে ক্লিপিং উইন্ডোর সাপেক্ষে, এবং কিছুকে সে অ্যাকসেপ্ট করবে ফর ডিসপ্লেইং, কাউকে কাউকে রিজেক্ট করবে, ঠিক আছে। এবং কেন করবে সেটা অলরেডি আমি বলছি, ব্যাড আইডিয়া টু রেস্টারাইজ আউটসাইড দ্য ফ্রেম বাফার বাউন্ডারিজ। যে এই আমরা নর্মালি কি ফ্রেম বাফার, আমরা প্রথম ক্লাসের দিকে পড়াইছি, ফ্রেম বাফার থাকে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লে সারফেসের ইকুইভ্যালেন্ট। সেখানে তো আমাদের যেই অংশটা ডিসপ্লেতে যাচ্ছে সেইটার ডেফিনেশন থাকবে। তাহলে ডিসপ্লের যে বাইরের যে অংশগুলো সিনের ডেফিনেশনে আছে, সেগুলোকে তো ডিসপ্লে বাফারে দেওয়ার কোনো মানে নাই, রেন্ডারিং করার কোনো দরকার নাই। তো সেটাই মূলত মেইন টার্গেট আর কি। এখন আসো যে আমরা সিম্পল, একদম ভেরি সিম্পল আইডিয়া প্রথমে, যে যদি একটা পয়েন্ট থাকে সেটাকে আমরা কিভাবে ক্লিক করব। অর্থাৎ একটা সিন ডিফাইন করছি, এখানে হয়তো লটস অফ পয়েন্ট আছে, ঠিক আছে, এই পয়েন্টস গুলোর কোনটা ডিসপ্লেতে যাবে কোনটা ডিসপ্লেতে যাবে না। তাহলে আমাদের সেই উইন্ডোটা আগে জানা থাকা লাগবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের উইন্ডোটা যে ডিফাইন করা আছে সেই উইন্ডো বাউন্ডারিটা এরকম, যে সেই কর্নার পয়েন্টটা আর এই পয়েন্টটা দিয়ে একটা উইন্ডো ডিফাইন করা আছে। যেহেতু 2D একটা রেক্টেঙ্গুলার উইন্ডো আমরা আপাতত কল্পনা করছি, তাহলে রেক্টেঙ্গুলার আপরাইট আর কি, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই ধরনের রেক্টেঙ্গুলার তো ওরিয়েন্টেডও হইতে পারতো, সেটা না। তাহলে আমরা রেক্টেঙ্গুলার একটা উইন্ডো আছে, তাহলে তার এই পয়েন্টটা হচ্ছে ডব্লিউ এক্স মিন এবং ডব্লিউ ওয়াই মিন, আর এই পয়েন্টটা হচ্ছে ডব্লিউ এক্স ম্যাক্স এবং ডব্লিউ ওয়াই ম্যাক্স। তাহলে কোনো একটা পয়েন্ট এই উইন্ডোর ভিতরে আছে কিনা, হাউ ক্যান উই চেক? দিস ইজ দ্য সিম্পল, ভেরি সিম্পল রুল, যে আমরা ওই পয়েন্টটার এক্স বিন্দুটা, এক্স ভ্যালুটা, সরি, ডব্লিউ এক্স মিন থেকে ডব্লিউ এক্স ম্যাক্স এর ভিতরে আছে কিনা, এট দ্য সেম টাইম ওয়াই ভ্যালুটা ডব্লিউ ওয়াই মিন থেকে ডব্লিউ ওয়াই ম্যাক্স এর ভিতরে আছে কিনা ক্লিক করে দেবে, দ্যাট ইজ রিজেক্ট করে দেবে। সো দিস ইজ ভেরি সিম্পল আইডিয়া ফর পয়েন্ট ক্লিপিং, এটা জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, আমরা বোঝানোর জন্য প্রথমে শুরু করলাম, ঠিক আছে। নাও উইল মুভ টু আওয়ার টার্গেট অন দ্য লাইন ক্লিপিং। যদি লাইন থাকে, ঠিক আছে, এটা আগের মতন এত সিম্পল না, ইটস লিটল বিট হার্ডার দেন বিফোর, যেটা তো আর একটা সিম্পল কন্ডিশন চেক করে আমরা বলে দিতে পারছি না, ঠিক আছে। তাহলে এখানে কি কি সিচুয়েশন হইতে পারে সেটা আরো দেখি আগে আর কি। সিচুয়েশন হতে পারে কি, যে একটা লাইনের বোথ এন্ড পয়েন্টস ইনসাইড দ্য উইন্ডো। তাহলে যদি বোথ এন্ড পয়েন্ট ইনসাইড দ্য উইন্ডো হয়, তার মানে লাইনটা আমরা অ্যাকসেপ্ট করবো, অর্থাৎ ডিসপ্লেতে যাবে। এটা এটা তাহলে চেকিং করা সিম্পল, বোথ এন্ড পয়েন্ট ইনসাইডে আছে, ঠিক আছে। বাট এমন যদি হয় যে না, বোথ এন্ড পয়েন্ট ইনসাইডে নাই, একটা ইনসাইডে আছে আর একটা আউটসাইডে, তার মানে সেটা তো সহজে বোঝা যাচ্ছে যে তাহলে নিশ্চয়ই এটাকে ক্লিক করা লাগবে। কিছু অংশ উইন্ডোর ভিতরে আছে, কিছু অংশ উইন্ডোর বাইরে আছে, তাহলে উই মাস্ট ক্লিপ দ্যাট লাইন। এখন ইভেন হার্ডার সিচুয়েশন হচ্ছে যে, দেখো যে বোথ এন্ড পয়েন্টস আউটসাইড দ্য উইন্ডো, ঠিক আছে, বোথ এন্ড পয়েন্টস আউটসাইড দ্য উইন্ডো, তাহলে কিন্তু আমরা এন্ড পয়েন্ট চেক করে বলে দিতে পারছি না যে হ্যাঁ, যে দুইটা এন্ড পয়েন্ট যেহেতু আউটসাইড উইন্ডো তাহলে লাইনটা আমরা ডিসকার্ড করব না, সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখানে সেরকম কিছু সিচুয়েশন দেখানো হয়েছে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্টে আউটসাইড দ্য উইন্ডো, বাট দিস ইজ আ লাইন, দ্য অবজেক্ট ইজ দ্য লাইন। তাহলে লাইনকে আমরা ডিফাইন করে রাখছি হয়তো দুইটা এন্ড পয়েন্ট দ্বারা, কিন্তু এই লাইনের কিছু অংশ দেখা যাচ্ছে যে উইন্ডোর ভিতরে, ঠিক আছে, আর কিছু অংশ
উইন্ডোর বাইরে, তাহলে এইখানে আমরা ডাইরেক্টলি পয়েন্ট চেকিং করে করতে পারছি না, এটা হচ্ছে মানে সারমর্ম আর কি। তাহলে কি করার? তাহলে আসো ফার্স্ট আমাদের আইডিয়া যেটা হচ্ছে আমরা ইয়াতে বিভিন্ন ছোটবেলায় কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছি, তাহলে উই ক্যান ইউজ দোজ কোঅর্ডিনেট জিওমেট্রির যে ম্যাথমেটিক্স, ঠিক আছে, সেই ম্যাথমেটিক্সকে ইউজ করে আমরা কাজ হয়তো করতে পারবো। তো সেই ম্যাথমেটিক্স এর ভেরি সিম্পল আইডিয়াটা কি ছিল যে ওকে তাহলে দুইটা কি বলে আমাদের যে কোনো একটা লাইন আর আমাদের যে রেক্টেঙ্গুলার উইন্ডোটা আছে, উইন্ডোর এজ গুলোকেও তো তাহলে আমরা লাইন কল্পনা করতে পারি। তাহলে সেই এজ গুলো এবং আমাদের যে গিভেন সিন লাইন, সেইগুলোকে এক একটার সাথে প্রত্যেকটা এজ পয়েন্টকে আমরা ইয়া করলাম, একে একে আমরা ইন্টারসেকশন করে কিনা সেটা চেক করলাম, ঠিক আছে। তো সেটা এখানে আমরা একটু বলতে চেষ্টা করছি। ব্রুট ফোর্স লাইন ক্লিপিং ক্যান বি পারফর্মড অ্যাজ ফলোজ: ডোন্ট ক্লিপ লাইনস উইথ দ্য বোথ এন্ড পয়েন্টস, যেটা প্রথমে, যদি বোথ এন্ড পয়েন্টস ইনসাইডে হয় তাহলে তো ক্লিপ করা লাগবে না। ফর লাইনস উইথ ওয়ান এন্ড পয়েন্ট ইনসাইড দ্য উইন্ডো অ্যান্ড ওয়ান এন্ড পয়েন্ট আউটসাইড দ্য উইন্ডো, যেটা সেকেন্ড কেস ছিল আমাদের, ক্যালকুলেট দ্য ইন্টারসেকশন পয়েন্ট ইউজিং দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, লাইনের ইকুয়েশন ইউজ করে আর কি। ওই দুইটা পয়েন্ট থেকে তো লাইনের ইকুয়েশন আমরা বের করতে পারবো। এবং কি অ্যান্ড দ্য ক্লিপ ফ্রম দিস পয়েন্ট, তার মানে লাইনের ইকুয়েশন বের করবো, আর একটা হচ্ছে যে যেই এইজ গুলোকেও তো আমরা লাইনের ইকুয়েশন দাঁড় করাইতে পারবো। তাহলে সেই দুইটা লাইনের ইকুয়েশন থেকে উই ক্যান সলভ যে ইন্টারসেকশন পয়েন্টটা তাহলে কোথায়, ঠিক আছে। এটা আমরা ডিটেইলে পড়াচ্ছি না কিভাবে করব, কারণ এটা তো তোমরা নিশ্চয়ই জানো ছোট ক্লাসে বা এখানেও কোঅর্ডিনেট জিওমেট্রিতে হয়তো পড়ছো, কিন্তু আমরা আইডিয়াটা বলছি আপাতত আর কি। But for lines with the keep both endpoints outside the window, test the line if key for intersection with all the window boundaries and clip appropriately, ঠিক আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি হয় এটাও কিন্তু অল দা ইয়াই করা লাগবে, কিন্তু আসলে সে ইন্টারসেক্ট করতে পারে সর্বোচ্চ একটা পয়েন্টের সাথে, একটা এইজের সাথে, যেহেতু একটা ভিতরে একটা বাহিরে, তাহলে কোনো একদিক দিয়েই তো বাহিরে হবে, ঠিক আছে। কিন্তু যদি দুইটাই বাহিরে হয় তাহলে আমাকে কি করতে হবে, সে কি বলে কমপক্ষে দুইটাকে তখন কাট করতে পারে, ঠিক আছে, দুইটা এজকে। তাহলে দুইটা এজকে যদি কাট করে তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি এখানেও সবগুলোকে চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে কোন দুইটাকে সে কাট করছে এবং তখন সেই অংশটুকুকে বের করতে হবে। তো এটা হচ্ছে আমরা বলছি ব্রুট ফোর্স আইডিয়া, ঠিক আছে, একদম বেসিক ম্যাথমেটিক্স আমরা যদি ইউজ করি। However, the calculating line intersection in this way is computationally expensive. এই যে এইভাবে আমরা যদি ইন্টারসেকশন প্রত্যেকটার জন্য বের করতে যাই, ঠিক আছে, ইউজিং সে বেসিক জিওমেট্রিক ইকুয়েশনস, এটা আসলে কম্পিউটেশনালি আমাদের জন্য ফ্রুটফুল না। কারণ একটা সিনে প্রচুর লাইন থাকে, ঠিক আছে। যখন আমরা একটা সিনকে ডিফাইন করি, অ্যাকচুয়ালি তোমরা তো গ্রাফিক্স প্রোগ্রামিং এখনো শুরু করো নাই, ল্যাব করো নাই। আমরা ধরো যে একটা অবজেক্ট ডিফাইন করতে চাই, ঠিক আছে, যে কোনো একটা অবজেক্ট, সে একটা কিউবই ডিফাইন করতে চাই, তাহলে কিউবকে ডিফাইন করতে গেলে আমাদের 8টা পয়েন্ট লাগবে, তাই তো। 8টা পয়েন্টকে কানেক্ট করে করে হয়তো আমরা কিউব ডিফাইন করি আর কি, ঠিক আছে। তাহলে দেখা গেল যে একটা কিউব বানাইতে গেলে কয়টা লাইন লাগবে তাহলে? এখন দেখা গেল যে আমি জানি না এখানে কয়টা হতে পারে। একটা কিউব ডিফাইন করতে গেলে এই পাশে 4টা, ওই পাশে 4টা, আরো আরো 4টা, তাহলে 12টা লাইন লাগতেছে সিম্পল একটা কিউব ডিফাইন করতে। তাহলে অ্যাকচুয়ালি এরকম কিউব বা সিম্পল যে কোনো অবজেক্ট আমরা ডিফাইন করি, লাইন বা এই ধরনের প্রিমিটিভ সারফেস, এইগুলোকে দিয়েই আমরা তো এইগুলোকে ডিফাইন করব। ফলে একটা লার্জ সিন যদি তৈরি করতে চাই সেখানে সো মেনি লাইন ক্যান বি। সো তাহলে ব্রুট ফোর্স আইডিয়াটা আমরা প্রথমে পড়ছি, যদিও আসলে এটা খুব বেশি ইউজফুল না আর কি। তাহলে আমরা কি করব? তাহলে লাইন ক্লিপিং এর জন্য প্রথম দিককার একটা আইডিয়া, সে গিভেন বাই কোহেন অ্যান্ড সাদারল্যান্ড, দুই ভদ্রলোক অ্যাকচুয়ালি, ডক্টর একটু হিস্ট্রি আছে, ঠিক আছে। তাদের দেওয়া একটা লাইন ক্লিপিং অ্যালগোরিদম আছে যেটাকে আমরা আসলে একটু স্টাডি করতে চাইতেছি। এতক্ষণ যা দেখলাম এগুলো হচ্ছে প্রিলুড, এই ভূমিকা আর কি। এই কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম আমরা আসলে পড়তে চাই লাইন ক্লিপিং এর জন্য, ঠিক আছে। এইগুলোকে বাদ রাখি এখানে, লাইন ক্লিপিং এর এইগুলো, ও এগুলো তো কোহেন সাদারল্যান্ড এখান থেকে শুরু করবো, ঠিক আছে।
তাহলে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আসো যে এখানে একটা প্রথমে তার ব্রিফ আমরা দাঁড় করাতে চেষ্টা করছি, এরপরে আমি আবার ভিজুয়ালিও দেখাবো, ঠিক আছে। ব্রিফটা হচ্ছে যে এখানে the line clipping algorithm performs initial test on a line to determine whether intersection calculations can be avoided। অর্থাৎ সে প্রথমে চিন্তা করে যে ইন্টারসেকশন কম্পিউটেশন আমরা অ্যাভয়েড করতে পারি কোন কোন লাইনগুলোর জন্য, অর্থাৎ কোনগুলো টোটালি আউটসাইড, কোনগুলো টোটালি ইনসাইড। তাহলে সেটাই সে চেক করে, সেটা হচ্ছে ফার্স্ট এন্ড পয়েন্ট পেয়ার্স আর চেক ফর ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স। ট্রিভিয়াল মানে কি, সহজভাবে স্বাভাবিকভাবেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো এই ধরনের লাইন কোনগুলো, সেইভাবে সেটাকে সে চেক করে বের করে। সেকেন্ড চেক করে যেটা হচ্ছে যে ইফ দ্য লাইনস ক্যান নট বি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড, অর্থাৎ যেগুলোকে ট্রিভিয়ালি সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারি নাই, তাহলে এবার যেই বাকি ধরো যে আমার 10টা লাইন আছে, তার মধ্যে থেকে সহজভাবে সিম্পল ওই যে পয়েন্ট চেকিং করে পারছি আর কি। পয়েন্ট চেকিং করে কিভাবে পারবো, যদি দুইটা পয়েন্টই ইনসাইডে থাকে তাহলে তো আমরা ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করতে পারি যে হ্যাঁ দুইটা পয়েন্ট, এই যেহেতু ভিতরে একটা ইয়ার কি বলে রেক্টেঙ্গুলার উইন্ডোর, তাহলে এই লাইনটা অবশ্যই ভিতরে। তাহলে সে আমাদের এইভাবে 10টা লাইন ছিল, 10টা থেকে আমরা 3টা হয়তো অ্যাকসেপ্ট করলাম, তাহলে বাকি 7টা রয়ে গেল। তাহলে এবার সে 7টার মধ্যে থেকে খুঁজতে চেষ্টা করে যে কোনগুলো ট্রিভিয়ালি রিজেক্ট করে দেওয়া যায়। ঠিক আছে, এই জিনিস এই জায়গাটা এটার আসলে ইমপ্রুভমেন্ট আর কি, যে ওই 7টা থেকে ধরো যে আমরা সামহাউ ডিফাইন করতে পারলাম যে এই দুইটা ট্রিভিয়ালি রিজেক্ট করে দেওয়া যায়। ট্রিভিয়ালি রিজেক্টটা কেমনে করবো সেটা আমরা এই অ্যালগরিদমের মাধ্যমে দেখবো। If the line cannot be trivially accepted, region checks are done for trivial rejection। ঠিক আছে, জাস্ট একটা একটা চেকিং চালানো হয়, যেই চেকিং এর মাধ্যমে যেটা যেই ক্লুটা আমরা এখনো দেই নাই সেটা দেব। তাহলে যে সেই সেই লাইনগুলো হয়তো আমরা খুঁজে বের করলাম যে যাদেরকে আমরা রিজেক্ট করে দিতে পারি, যে এরা আসলে সিনের ডিসপ্লেতে আসবেই না। সো দ্যাট ইজ কল্ড ট্রিভিয়াল রিজেকশন। তো এইভাবে সে আমরা হয়তো 2টা রিজেক্ট করলাম, তাহলে এখন আর আমার হাতে রয়ে গেল বাকি 5টা লাইন। ঠিক আছে, এখন সেই 5টা লাইনকে যেহেতু আমরা ট্রিভিয়ালি অ্যাকসেপ্টও করতে পারি নাই, ট্রিভিয়ালি রিজেক্টও করতে পারি নাই, তাহলে এবার বাকি 5টার জন্য আমরা আসলে ইন্টারসেকশন পয়েন্ট বের করব। সেটাই আমরা এখানে বলা হচ্ছে, ইফ দ্য লাইন সেগমেন্ট ক্যান নিদার ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড নর রিজেক্টেড, ইট ইজ ডিভাইডেড ইনটু 2 সেগমেন্টস। এবার এখানে আসো যে এই লাইনটাকে এবার 2 খণ্ডে ভাগ করব, এমন 2 খণ্ডে ভাগ করব যা যেন একটা অংশ আমরা অ্যাকসেপ্ট করতে পারি, বা অন্তত একটা অংশকে আমরা রিজেক্ট করতে পারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, যে ইন টু সেগমেন্টস এট আ ক্লিপেজ সো দ্যাট ওয়ান ক্যান বি ট্রিভিয়ালি রিজেক্টেড, দ্যাট লিস্ট ওই 2 ভাগের 1 ভাগকে আমরা রিজেক্ট করতে পারি। বাকি যে ভাগটুকু রয়ে গেল সেটাকে কি করব, সেটা আবার চেকিং এ লাগতে পারে। সেটা হচ্ছে যে দিস থ্রি স্টেপস আর পারফর্মড ইটারেটিভলি আনটিল হোয়াট রিমেইনস ক্যান বি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। অর্থাৎ এই যে 3 নম্বরের পরে আমরা এরপরে কি করব, যে 2 খণ্ডে ভাগ করলাম, ভাগ করার পরে একটা অংশ রিজেক্ট করে এলাম, তারপরে বাকি যেই অংশটা রয়ে গেল সেটা এবার কি অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে, সেটাকে আবার ওই 1 নাম্বার স্টেপ থেকে আবার সিকোয়েন্সিয়ালি চেক করে আসলাম, যে সেই অংশটা 2 খণ্ডে ভাগ করার পরে এমন হতে পারে যে সেই অংশটাও রিজেক্ট হতে পারে। অর্থাৎ ফাইনাল ডিসিশন না হওয়া পর্যন্ত একইভাবে প্রসেসটা চলবে। তো এখন আসলে যে এই যে ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স বা ট্রিভিয়াল রিজেকশন এগুলো কিভাবে করে, এই বা এই অ্যালগরিদমটার প্রপোজালটা কি ছিল। অ্যালগরিদমটার প্রপোজালটা ছিল এরকম যে এইটা যদি আমাদের টোটাল একটা স্পেস হয়, আর এটা যদি উইন্ডো হয়, ঠিক আছে, উইন্ডোর সাপেক্ষে টোটাল এই যে স্পাশিয়াল রিজিয়নটাকে 9টা রিজিয়নে ভাগ করা যায়। আমরা যদি দেখি যে এটা তো আমাদের উইন্ডো, আমাদের ডটেড লাইন অংশটাকে, তাহলে উইন্ডো এজ গুলোকে যদি আমরা একটু এক্সটেন্ড করি, ঠিক আছে, এদিকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল মিনিমাম ম্যাক্সিমাম সবগুলো এজকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে দেখা যাবে 9টা রিজন হয়েছে, তাই না। এটা 1টা 2টা 3টা এইভাবে 9টা স্পাশিয়াল রিজিয়নে বিভক্ত করা যায়। তো এই স্পাশিয়াল রিজন গুলোকে কোহেন সাদারল্যান্ড কি করে, যে 9টা রিজন কোড দেয়। ঠিক আছে, রিজন কোড গুলো কি একটা জাস্ট বাইনারি ভ্যালুজ। ঠিক আছে, আমরা এটা বলছি 4 বিট রিজিয়ন কোড। কি কিসের বেসিসে রিজিয়ন কোডটা দিচ্ছে, যে যদি এবং ইট ক্যান বি এনি অর্ডার, তোমার খুশি যেভাবে খুশি। ধরো যে আমরা এখানে ধরলাম যে 4 বিট রিজিয়ন কোড, যেহেতু এখানে 0 বিটটা হবে যে লেফট মিন করবে, লেফট মানে লেফট এজ আর কি,
ওয়ান বিটটা মিন করবে রাইট এজ সম্পর্কিত, কি বলে 2 নাম্বার বিটটা মিন করবে বটম এজ সম্পর্কিত, এবং 3 নাম্বারটা মিন করবে টপ এজ সম্পর্কিত। ঠিক আছে, কারণ এটা এজ গুলো বুঝলাম। আচ্ছা, তাহলে এখানে এই বিটটা কি 0 হবে না 1 হবে? প্রত্যেকটা বিটে যেহেতু বিট বলতেছি, তাহলে 0 আর 1ই তো হবে। কিসের বেসিসে? ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলতেছি যে বিট 3 উইল বি 1 ইফ এনি পয়েন্ট, অর্থাৎ লাইনের কোনো একটা পয়েন্ট ওয়াই, সেই ওয়াই এর মান যদি ওয়াই ম্যাক্স থেকে বড় হয়। ঠিক আছে, অর্থাৎ এই রিজনটার যদি 4 বিট কোড চিন্তা করি, ঠিক আছে, তাহলে তার এইখানে কি হবে, এই পজিশনে 1 আসবে। কোনো একটা লাইন যদি থাকে, সেই লাইনটার পয়েন্টটা যদি এখানে থাকে, এই রিজনে থাকে, তার রিজন কোডের 3 নাম্বার বিট পজিশনে এখানে 1 আসবে। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। আবার কোন একটা লাইন যদি এখান থেকে শুরু হয়, তার এই পাশের বিন্দুটার জন্য তার 2 নাম্বার বিট পজিশনে, দ্যাট ইজ এটা যদি আমরা রিজন কোডে ভাগ করি, এখানে 1 আসবে। ঠিক আছে, যদি ওয়াই ইজ লেস দেন ওয়াই মিনিমাম হয়। তাহলে আমি এটাকে সিম্পলি, আমি নিজে না এঁকে এখানে আমরা লিখে ফেলছি। তাহলে রিজন কোড গুলো যদি দেখি, এটা গেল ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ অ্যাবাভ বা বিলো, এই দুটা, সরি, হ্যাঁ, ওয়াই অ্যাবাভ বা বিলো। ও, আমি একটু ভুল বলছি, তখন এটা ডানেরটা বলতেছিলাম, এটা অ্যাবাভ বা বিলো। এইটার ক্ষেত্রে বিট পজিশন এখানে 1 আসবে। সরি, দ্যাট ওয়াজ রং। এইখানে হবে আম, যদি অ্যাবাভ হয়, এটার এই থার্ড বিট তো এখানে এখানে 1 হবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে 1 2 3 4 এইখানে 1 হবে। ঠিক আছে, তাহলে যদি একটা বিন্দু এখানে থাকে, একদম উইন্ডোর ভিতরে থাকে, তাহলে তার রিজিয়ন কোড কত হবে? তাহলে বাই ডেফিনেশন এই ইকুয়েশন যদি ফলো করি, তাহলে দেখা যাচ্ছে কি যে এই বিন্দুটা তো কি এই এইজের ভিতরে, তাহলে ওয়াই এর মান কি ওয়াই ম্যাক্স থেকে কম অথবা সমান যদি হয়, ঠিক আছে, তাহলেও কি 0 হবে এই এই বিটটা। ঠিক আছে, যেহেতু এটা টপ লাইনের নিচে। ঠিক আছে, আবার যদি সেকেন্ড বিটটা দেখি, এটা তো বটম থেকে বটম লাইনের উপরে, তাহলেও এটাও 0 হবে, কারণ এখানে এই বিটটা 1 আসবে বলতেছে বটম লাইনের যদি নিচে থাকে। তাহলে এবং বিট 1 আসবে কখন, যদি রাইট যেই এজটা আছে তার থেকে আর ডাইনে থাকে। তাহলে এই পর্যন্ত এই উইন্ডোর ভিতরের, তাহলে দেখা যাচ্ছে কি আলটিমেটলি সবগুলোই 0 আসতেছে। তাহলে একইভাবে যদি আমরা বসাই, এখানে 9টা রিজিয়ন কোড এরকম হচ্ছে। সিম্পল 9টা রিজন কোড, তাহলে দেখো যে এই হচ্ছে আমাদের এই কর্নারের রিজন কোডটা 1001। কেন? কারণ এই কর্নার রিজিয়নটাতে, কর্নার রিজিয়নটা কি উইন্ডোর আপার পয়েন্ট থেকে উপরে আছে, আপার লাইন থেকে। ঠিক আছে, তাহলে এটা এই পজিশনে এই জন্য 1। তাহলে এটা যদি এখানে 1 হয়, তাহলে এটাও তো উপরে আছে, তাহলে এটারও কিন্তু এখানে 1, এটারও অলওয়েজ থার্ড বিটে 1। আবার তাহলে এইটার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে থার্ড বিটে এখানে কি হচ্ছে, অন্যদের সব জায়গায়, তাহলে যেহেতু বটম লাইনের নিচে বাকি স্পেস গুলো, সরি টপ লাইনের নিচে সবাই, তাহলে সবারই থার্ড বিটে এখন সবারই হচ্ছে 0। শুধুমাত্র ওইখানেই শুধু এদের মান 1। সেকেন্ড বিটের ক্ষেত্রে বলা হয়েছে কি, মানে সেকেন্ড বলতে বিট পজিশন 2 আর কি, বিট পজিশন 0 1 2 3 যদি চিন্তা করি, তাহলে বিট পজিশন 2 এর ক্ষেত্রে কি বলতেছে যে বটমের যদি নিচে থাকে তাহলে 1, আদারওয়াইজ 0। তাহলে এখানে এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, বাকি সমস্ত ক্ষেত্রে দেখো বিট পজিশন 2 তে 0। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 9টা রিজন কোড দিতে পারলাম এই অ্যালগরিদম অনুযায়ী, যে রিজন গুলোকে। এখন এইভাবে দেওয়ার ফলে কি লাভ হইলো? তাহলে এখন এইভাবে দেওয়ার ফলে যে কোনো লাইন সেগমেন্ট, যখন আমরা বলতেছি যে প্রত্যেকটা লাইন সেগমেন্টের প্রত্যেকটা বিন্দু তো এইখানকারই কোথাও না কোথাও লোকেট করবে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা তখন তার রিজন কোডটাকে ব্যবহার করব, তাকে ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনের জন্য। তার ওই যে ইয়াটা দরকার নাই, কি বলে, এক্সাক্ট ভ্যালুটা দরকার নাই। ঠিক আছে, রিজন কোড দেখে আমরা তার ট্রিভিয়াল এক্সেপশন বা ট্রিভিয়াল রিজেকশনটা ডিসাইড করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে ধরো যে একটা লাইন সেগমেন্ট এখান থেকে এখানে আছে। ঠিক আছে, তাহলে দুইটা বিন্দু, এটা কি বলে ভিতরেই আছে, তাহলে দুইটা বিন্দুর রিজন কোড কি সেম, এবং সেটা হচ্ছে 0। তাহলে দুইটা বিন্দুর রিজন কোড যদি 0 হয়, তাহলে সেটা আসলে কি সেই ধরনের লাইন অ্যাকচুয়ালি আমরা
ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। কিন্তু একটা বিন্দুর রিজিয়ন কোড যদি জিরো আর একটা নন জিরো হয়, তাহলে এটা কি হবে? অবশ্যই অবশ্যই সেটা ক্লিপিং এর আন্ডারে আসবে, ঠিক আছে। একটা বিন্দুর রিজিয়ন কোড অল জিরোজ আর কি, ঠিক আছে, চারটাই জিরো আর একটা হচ্ছে আদার দেন দিস, তাহলে যে কোনো একটা, তার মানে কি একটা পয়েন্ট হতে এখানে আর একটা পয়েন্ট বাহিরে কোথাও, ঠিক আছে। বাট এখন ধরো যে একটা পয়েন্ট এখানে আসছে আর একটা পয়েন্ট এখানে, আমি একটু খাড়া করে রাখলাম, ঠিক আছে। তাহলে এই বিন্দুর রিজিয়ন কোড হচ্ছে 0010, আর এই বিন্দুর রিজিয়ন কোড কত? 1010, ঠিক আছে। এখন দুইটা কিন্তু আউটসাইড, কিন্তু আউটসাইড হলে আমরা বলতেছিলাম যে এটারে ব্রুট ফোর্স টেকনিকে, যেটার জন্য ইন্টারসেকশন পয়েন্ট বের করব এই সেই করব, কিন্তু এটার জন্য তো আসলে দেখা যাচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্ট দরকার নাই। কারণ কি? কারণ এটা তো কোনো অংশ এটার ভিতরে নাই, এটারে তাহলে তো আমরা রিজেক্ট করে দিতে পারি। এই ট্রিভিয়ালি রিজেকশনটাই কিন্তু কোয়েন সাদারল্যান্ডের অ্যাডভান্টেজ আর কি, যে ব্রুট ফোর্স থেকে কিভাবে সে রিজেক্ট করতেছে। যে আমি যদি এটা রিজন কোড দেখি 1010 এবং এটার রিজন কোড হচ্ছে 0010, ঠিক আছে। আমি সহজে যদি খালি চোখে দেখি যে দুইটার কি বলে সেকেন্ড বিটে কি আছে? ওয়ান আছে, ঠিক আছে। দুইটারই সেকেন্ড বিটে ওয়ান থাকা মানে কি, যে লাইনের দুইটা পয়েন্টই অ্যাকচুয়ালি এক্স ম্যাক্স, উইন্ডোর এক্স ম্যাক্স এর থেকে নিশ্চয়ই এটা বড়, ঠিক আছে। সেই জন্যই এটার দুইটারই সেকেন্ড বিটে ওয়ান আছে, এবং দুইটাই যেহেতু এক্স ম্যাক্স থেকে বড়, তাহলে এটাকে আমরা আসলে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। কারণ তাহলে নিশ্চয়ই লাইনটা এইচ থেকে দূরে কোথাও, ঠিক আছে। তো এটাকে যদি আমরা আরো ইয়াতে বলি, কি বলে টেকনিক্যালি বলি আর কি, সেটাকে আমরা বলতে পারি যে লাইন সেগমেন্ট ক্যান বি ট্রিভিয়ালি রিজেক্টেড, অর্থাৎ নট ভিজিবল, ইফ দ্য লজিক্যাল এন্ড অফ দ্য আউটপুট অফ দ্য এন্ড পয়েন্ট ইজ নট জিরো। অর্থাৎ আমি এটাকে একটু আগে এখানে দুইটারে কোন বিটে ওয়ান আছে সেটা হয়তো বলছি, সেটা না বলে আমরা যদি সহজে বলি যে এটার সাথে এটাকে এন্ড করলাম এবং এন্ড করার পরে যদি নন জিরো রেজাল্ট পাই, ঠিক আছে, তাহলে ওই লাইনটাকে আমরা রিজেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে কথা। আর যদি দুইটা রিজন কোডকে এন্ড করার পরে জিরো রেজাল্ট পাই, তাহলে উই ডোন্ট নো হোয়াট টু ডু, ঠিক আছে। তাহলে এখানে সেটাই এর পরের ইয়াতে আমরা সেটা বলা হচ্ছে যে লাইন সেগমেন্ট ক্যান বি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড দ্যাট ইজ ভিজিবল ইফ দ্য আউটপুটস অফ বোথ এন্ড পয়েন্টস আর জিরো। যদি আউটপুট দুইটাই জিরো হয় তাহলে অবশ্যই এরা ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড। আর যদি দুইটা আউটপুটকে আমরা লজিক্যাল এন্ড করার পরে নন জিরো রেজাল্ট পাই, তাহলে অবশ্যই তারা রিজেক্ট হবে। বাট লজিক্যাল এন্ড যদি জিরো হয়, ঠিক আছে, লজিক্যাল এন্ড জিরো হলে উই ক্যানট ডিসাইড রাইট নাও, আমরা এটাকে ফার্দার ইনভেস্টিগেশন দরকার হবে, ঠিক আছে। আসো এবার সেটাকে কিভাবে ইনভেস্টিগেট করব, তাহলে কি কি বের করব, কিভাবে ইন্টারসেকশন বের করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য যে তাহলে ইন্টারসেকশন পয়েন্ট বের করা লাগবে, এবং সে কোন লাইনের সাথে ইন্টারসেক্ট করছে, সেই কোন এজের সাথে সেটাকে বের করে আনতে হবে। তাহলে সেটাকে যদি ওই যে রিজন কোড তার যে কোনো একদিক থেকে হয়তো উই ক্যান ট্রাভার্স, এবং যদি ধরি যে বিট থ্রিটা তে ওয়ান ছিল, তাহলে তার মানে আমরা বলতে পারি যে সে আসলে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। যে ওই লাইনটা তো তখন ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্স, তাহলে এই লাইনের সাথে সে ইন্টারসেক্ট করছে। বিট থ্রিটা তো ছিল টপ লাইন, ঠিক আছে। তাহলে টপ লাইনটা ইকুয়েশন, লাইনের ইকুয়েশন কি, এটা একটা হরাইজন্টাল লাইন, তাহলে এটা সিম্পল ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্স এই লাইনের সাথে ইন্টারসেক্ট করছে। বা সিমিলারলি বিট টু যদি ওয়ান হয় তাহলে সে বটম লাইনের সাথে করছে। যদি বিট ওয়ান একটা ওয়ান থাকে তাহলে আমরা বলতে পারি রাইট লাইনের সাথে, অথবা যদি বিট জিরোতে ওয়ান থাকে তাহলে বলবো যে আমাদের লেফট এজ আর কি, উইন্ডোর এজের সাথে ইন্টারসেক্ট করছে। এখন আসো যদি সেটা করে, তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা কত হবে, ঠিক আছে। তাহলে ইন্টারসেকশন ধরো যে যে একটা লাইন আমরা আউটপুট বের করে দেখলাম লজিক্যাল এন্ড জিরো, ঠিক আছে। তাহলে সে এখানে আছে, তাহলে এই পয়েন্টে একটা ইন্টারসেক্ট করছে আর এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আমি যেখান থেকেই বের করি, তাহলে এই পয়েন্টের এক্স এর মান কত হবে আর এই পয়েন্টের ওয়াই এর মান কত হবে? সার্টেনলি এই পয়েন্টের এক্স এর মান নিশ্চয়ই উইন্ডো যে ডিফাইন করা আছে তার মানের সমান হবে। তাহলে এই পয়েন্টের ওয়াইটা বের করতে পারলেই হলো, কারণ যেহেতু ইন্টারসেক্ট করছে এটা তো আমার গিভেন লাইন। তাহলে এইটা তো এজটা তো ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। তাহলে তার এক্স এর মান কি হবে? এজ এর এক্স এর মানের সমান ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে এখন
এইচ এর এক্স এর মানের সমান, তাহলে এটার এক্স পেয়ে যাবো সিম্পলি, যে এটার এক্স এর মান হচ্ছে এক্স মিনিমাম। ঠিক আছে, আর ওয়াইটাকে আমাকে বের করতে হবে। উম, তাহলে এটা হবে সেটা। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে সিম্পল, কি বলে, ওয়াই হবে ওয়াই মিনিমামের সমান, আর এক্স এর মানটাকে বের করতে হবে। তাহলে একইভাবে এরকম এদিক দিয়েও তো হইতে পারতো। ঠিক আছে, তাহলে আমরা সেটা বলা এখানে একটু কমনলি লিখছি যে ইফ এজ লাইন ইজ ভার্টিক্যাল, যে যদি সে যেটার সাথে ইন্টারসেক্ট করে যদি সেটা ভার্টিক্যাল হয় কোনো, অর্থাৎ এইটার সাথে অথবা এটার সাথে, কারণ ভার্টিক্যাল দুইটা এজ আছে তো, মিনিমাম অথবা ম্যাক্সিমাম, তাহলে এক্স আই দ্যাট ইজ ইন্টারসেকশন পয়েন্টটা ইদার এক্স মিনিমাম অথবা এক্স ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, আর ওয়াই আই তাহলে কত হবে? তাহলে ওয়াই আই কে আমরা বলতে পারি ওয়াই ওয়ান প্লাস এম ইন্টু এক্স মাইনাস এক্স এক্স আই মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, তাহলে এমটা কি? এমটা হচ্ছে ওই যে ওই লাইনের স্লোপ। ঠিক আছে, যেহেতু এটা লাইনের ইকুয়েশন থেকে আমরা তো পাইতে পারি, আর এটা তো সেটা কি বলে ইন্টারসেকশনের এক্স আই তো পেয়ে গেছি, তাহলে এক্স আই কে যদি এখানে বসাই তাহলে কিন্তু আমরা ওয়াই আইটা পাবো। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা শর্টে জাস্ট এখানে বললাম যে তাহলে এক্স আই সমান হবে আসলে কি এক্স মিনিমাম অথবা এক্স ম্যাক্সিমাম, আর ওয়াই আই হবে ওয়াই ওয়ান প্লাস এম অফ এক্স আই মাইনাস কি এক্স ওয়ান। এটা হচ্ছে যদি লাইনটা ভার্টিক্যাল লাইনকে ক্রস করে। আর যদি আমরা লাইনটা হরাইজন্টাল কোনো লাইনকে ক্রস করে তাহলে উল্টা ভাবে আমাদের আগে বের করে নিতে হবে ওয়াই আই। তাহলে ওয়াই আই কি হবে? ওয়াই আই হয় ইদার হবে ওয়াই মিনিমাম অথবা ওয়াই ম্যাক্সিমাম, যে কোনো একটা ভ্যালু। এবং এটা যদি পেয়ে যাই তাহলে এবার এক্স আই ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে এবার এক্স আই কি হবে? ওই লাইনের ইকুয়েশনটাকে এবার যদি আমরা একটু ঘুরায় লিখি তাহলে হয়ে যাচ্ছে কি যে এক্স আইটা এখন আননোন আবার। ঠিক আছে, তাহলে এক্স আই সমান এক্স ওয়ান প্লাস ওয়াই আই মাইনাস ওয়াই আইটা আমাদের নোন বানায় ফেলছি এখান থেকে। ঠিক আছে, ওয়াই আই মাইনাস ওয়াই ওয়ান বাই এম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন ছিল যেহেতু ওয়াইটা আননোন ছিল, আর এখানে এক্স আননোন যেহেতু, তাহলে এম দিয়ে ভাগ করা লাগতেছে। এটা রিঅ্যারেঞ্জ করলে এটা হয়, এটা তোমরা বুঝতেছো আশা করি। তাহলে এইভাবে আমরা ইন্টারসেকশন পয়েন্টস গুলোকে কিন্তু সিম্পলি ক্যালকুলেট করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটাই বেসিক আইডিয়া ছিল কোয়েন সাদারল্যান্ডের, যে সিম্পল রিজন কোড নিব, এরপরে কি করব, রিজন কোডের মাধ্যমে ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স করব, ট্রিভিয়াল রিজেকশন করব, এন্ড দেন আমরা এটাকে ইয়া করব। যদি না একান্ত সেটা না পারি তাহলে ইন্টারসেকশন পয়েন্ট বের করব, এবং ইন্টারসেকশন পয়েন্ট বের করে প্রসেসটা কিন্তু শেষ হয় নাই, তাহলে আমরা সেটা এখানে দেখাবো। ধরো যে আমাদের কাছে একটা পয়েন্ট লাইন দেওয়া আছে এরকম উইন্ডোর মিনিমাম এক্স মিনিমাম ওয়াই মিনিমাম হচ্ছে 2 2, আর এক্স ম্যাক্সিমাম ওয়াই ম্যাক্সিমাম হচ্ছে 4 4। ঠিক আছে, আর লাইনটা অ্যাকচুয়ালি স্টার্টেড ফ্রম এক্স এর মান 2.2 থেকে ওয়াই এর মান 1 থেকে, দ্যাট ইজ এ বিন্দু থেকে এটা 6 5 এ সে আছে আর কি। ঠিক আছে, এই এ ই এটা হচ্ছে একটা লাইন। তাহলে আমরা যদি রিজন কোড দেখি, এই রিজনের রিজন কোড এটা হচ্ছে 0100, আর এটা রিজন কোড হচ্ছে 1010। এই দুইটা ক্যান্ড করলে কি হয়ে যাচ্ছে? এই দুইটা ক্যান্ড করলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এরা জিরো হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা তো ইচ্ছা করে নিচ্ছি, এটাকে ডাইরেক্টলি আমরা কি বলে রিজেক্টও করতে পারতেছি না, অ্যাকসেপ্টও করতে পারছি না। তাহলে আমাদের এখন কি করা লাগবে? ইন্টারসেকশন পয়েন্ট বের করা লাগবে। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে গেলে যেহেতু আমাদের এম লাগে, তাহলে আমরা আগে এমটা ক্যালকুলেট করে রাখলাম লাইনের ইয়া থেকে। তাহলে এম ক্যালকুলেটটা তো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এম বের করে দেখা গেল যে এটা হচ্ছে 1.05। এখন দেখো যে আমরা এই লাইনটা সে কিন্তু ইন্টারসেক্ট এখান থেকে যাত্রা শুরু করছে, সে এই এইচ কে ইন্টারসেক্ট করছে, এইচ কে ইন্টারসেক্ট করছে, এবং এই উপরের এই যে যদি আমরা লজিক্যাল কনসেপ্টে যাই এক্সটেন্ডেড লাইনকে, এটা তো ইনফাইনাইট লাইন কল্পনা করি, তাহলে তার সেই অংশকেও ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, এখন কোনটা করব? তাহলে আমরা নর্মালি কিন্তু এখানে সিকুয়েন্সিয়ালি যাই অ্যালগোরিদমিক সেন্সে। এখানে হয়তো খালি চোখে আমি দেখতে পাইতেছি যে এইটাতে করার তো কোনো মানে নাই এক্সটেন্ডেড রিজনকে, কিন্তু অ্যালগোরিদমিক সেন্সে গেলে কিন্তু একটার পরে একটা সবগুলোই করবো আর কি, তোমার যে কোনো দিক থেকে উই ক্যান মুভ। ঠিক আছে, তাহলে এখানে আমি জানি না কোন দিক থেকে শুরু করছিলাম, সে আমি এদিক থেকে শুরু করছি। ঠিক আছে, এদিক থেকে, তাহলে এই দিক থেকে যদি শুরু করি তাহলে প্রথমে এই লাইনটাকে সে ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে, বটম লাইনটাকে, তাহলে বটম লাইনটাকে যদি ইন্টারসেক্ট করে তাহলে এটার আমরা কোন বিন্দুতে ইন্টারসেক্ট করে সেই বিন্দুটা আমরা বের করতে পারি। ঠিক আছে,
তাহলে ওই বিন্দুটা ইন্টারসেক্ট বিন্দুটা দেখা যাচ্ছে যে ওই ইকুয়েশন যদি আমরা অ্যাপ্লাই করি এবং এম এর মান বসাই, তাহলে তার ওয়াই এর মান তো 2 হবে, এটা সহজ। ঠিক আছে, কারণ এটা তো হরাইজন্টাল লাইনের উপরেই অবস্থিত। তাহলে এক্স এর মানটা কত আসবে, আমরা ওই যে একটু আগে যে ইকুয়েশনটা দেখাইলাম এখানে, যে এখানে যদি x1 এর মান আমরা জানি গিভেন বিন্দু, ওয়াই আই বের করে ফেললাম অলরেডি 2 মাইনাস y1 এগুলো বসাই এবং এম ও তো বের করছি 1.05 বসাই, তাহলে দেখা যাবে যে ফর এক্সাম্পল এটা আসলো 2.95। তাহলে 2.95 আসলো, তাহলে এটা হচ্ছে বি বিন্দুতে আসলাম। তাহলে এখন কি লাইনটা শেষ হয়ে গেছে, যে লাইনটা এখন কি অ্যাকসেপ্ট বা রিজেক্ট? না, এখানে আমি লজিক্যালি এটারে ডিলিট করে ফেলছি, আসলে ডিলিট করা ঠিক হয় নাই। এটাতে অ্যালগরিদমিক সেন্সে কি যে এখানে ছিল তো, তাহলে এখানে আমি বি বিন্দু পাইছি আর এখানে এ বিন্দু ছিল। তাহলে এখন এ বি একটা সেগমেন্ট হইলো আর কি সে বি একটা সেগমেন্ট হইলো। তাহলে এই বি বিন্দুর আমরা যদি এখন রিজিয়ন কোড চিন্তা করি, বি বিন্দুর রিজিয়ন কোড কত? বি বিন্দুর রিজিয়ন কোড হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে এখান থেকে এই অংশটাকে আমরা কিন্তু বি বিন্দুর বাহিরের অংশটা, জাস্ট ইমিডিয়েট বাহিরের অংশটার রিজন কোড কত? বাইরের অংশটার রিজন কোড 0100, একই। ঠিক আছে, বি বিন্দুটা কিন্তু এক্স্যাক্টলি অন দা এইজ। ঠিক আছে, তাহলে বি বিন্দুর বাহিরের অংশটাকে কিন্তু তখন আমরা এদিক থেকে যেহেতু আসছি, তাহলে এই অংশটাকে আমরা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, কারণ এই অংশটার রিজন কোড দুইটারই কি থাকবে, এ রিজন কোড 0100 আর জাস্ট বি বিন্দুর ইমিডিয়েট বাহিরের রিজন কোডও 0100। সো দেয়ার তাদের এন্ড রেজাল্ট হচ্ছে নন জিরো। সো উই ক্যান রিজেক্ট দ্যাট পার্ট, শুধু ওই পার্টটাকে রিজেক্ট করতে পারি। এখন বাকি পার্টটা, তাহলে বাকি পার্টটাতে যদি আমরা দেখি যে বি বিন্দু থেকে আবার ই বিন্দু, এটার রিজন কোড হচ্ছে 0000 আর এটার রিজন কোড হচ্ছে 100, সরি 1010। তাহলে এই দুটাকে যদি আমরা এন্ড করি, এন্ড করলে এখানে আবার কি হইতেছে, আবার 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকেও আবার কি করতে হবে, ক্লিপিং করতে হবে। তার মানে এইভাবে প্রসেসটা চলতে থাকবে। তাহলে এবার বি বিন্দু তো ইনসাইড, যেহেতু এটা টোটালি চারটাই 0, তাহলে এদিক থেকে তো চিন্তা করার বিষয় নাই। আমরা এদিক থেকে এবার শুরু করব। আমরা দেখা যাচ্ছে যে এই বিটটা নিতে পারি, এই বিটটাও নিতে পারি, যে কোনোটা নিতে পারি। ঠিক আছে, যে আমরা বলছি যে বিট 3 নিব না বিট 1 নিব। তাহলে এটার কিন্তু আসলে কোনো লজিক্যাল ইয়া নাই, আমি পাই নাই অন্তত। ভিজুয়ালি হয়তো আমরা দেখে বুঝতেছি যে যদি আমরা বিট এই পজিশনটা নেই তাহলে কাজটা একবারে শেষ হবে। কিন্তু বোঝানোর সুবিধার্থে আমরা ধরে নিলাম যে প্রথমে আমরা এই বিটটাকেই চুজ করলাম। তাহলে এই বিটটা চুজ করা মানে কি, যে আমরা এই যে টপ লাইনটা, ঠিক আছে, টপ লাইনটার সাথে এটা কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এরকম, টপ লাইনটার সাথে ইন্টারসেক্ট করলে দেখা যাচ্ছে যে এই ডি বিন্দুতে ইন্টারসেক্ট করে এবং ডি বিন্দুর ইন্টারসেকশন পয়েন্ট বের করলাম এবং এখান থেকে শুধু একটু রিজেক্ট করলাম। তারপরে আবারও আমরা এন্ডিং করলাম এবং তার রিজন কোড বসাইলাম। ঠিক আছে, এখন তার রিজন কোড কত, 0010। তাহলে তার রিজন কোড বসায়া তারপরে আবার এন্ড করলাম, দেখা যাচ্ছে যে কি হলো, উম, আবার নন জিরো হয়ে যাচ্ছে, যেহেতু একটা জিরো অবশ্যই এটা জিরো হবে। তাহলে এখনো আবার এটাকে করা লাগবে, তাহলে আবার এখানে এবার 1 আছে। তাহলে এখান থেকে যদি 1 দেখি তাহলে এটা রাইট লাইনকে ইন্টারসেক্ট করে। তাহলে রাইট লাইনকে ইন্টারসেক্ট করলে এক্স এর মান হয়ে যাবে এক্স ম্যাক্স, আর ওয়াই এর মানটাকে আমরা ওই এম এর ইকুয়েশন থেকে, এম এবং অন্যান্য ভ্যালুস গুলো বসায় ইকুয়েশন থেকে এখানকার ভ্যালুটা পেয়ে যাবে। এবং এখানে বসানোর পরে সেই ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 3.1 এবং তখন এই অংশটাকে রিজেক্ট করতে পারবো আর কি। আর বাকিটার তখন রিজন কোড দুইটারই যেহেতু 00 হয়েছে, এখন তো সি তো এটা অন দা এইজ পয়েন্ট, তাহলে অন দা এইজ পয়েন্ট হলেও তো তার রিজন কোড 0। তাহলে দুইটারই রিজন কোড যেহেতু 0 হয়েছে, নাও উই ক্যান অ্যাকসেপ্ট দিস লাইন। তাহলে একটা লাইনকে অ্যাকসেপ্ট করতে গিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কি করলাম, যে এদিকে একবার অংশ, সরি এদিককার একটা অংশ রিজেক্ট করছি, তারপরে এই অংশটাতে যেটা ইয়া হয়েছে যে দুইবার করা লাগছে, একবারে ডিসিশনটা নিতে পারি নাই। হ্যাঁ, ফরচুনেটলি কখনো কখনো হয়তো পারতাম, আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে কোনটা দিয়ে শুরু করবো, যে এটা দিয়ে করলে একবারেই হয়তো হয়ে যেত। কিন্তু যদি আমি আনফরচুনেটলি এখান দিয়ে শুরু করি তাহলে দুইবারও লাগতে পারে রিজেক্ট করার জন্য। সো সেই জিনিসটা কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমে সলভ করে না আর কি, ওদের অ্যালগরিদমটা এটা বলা যায় ড্রব্যাক। ওদের অ্যালগরিদমের ইম্পর্টেন্স হচ্ছে যে তারা ট্রিভিয়াল রিজেকশনটাকে প্রপোজাল দেয় আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা উই ক্যান অ্যাপ্লাই দ্য কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম। এখন আসো এটার আরো একটা ইয়া কেস, ইম্পর্টেন্ট কেস, যে এই যে একটা লাইন আছে, এটা আমার উইন্ডো,
আর এখানে একটা লাইন আছে, একটা তার রিজন কোড হচ্ছে 0100। এখানে বিন্দুটা আর একটা, এটা জাস্ট এন এক্সাম্পল, ভিজুয়াল এক্সাম্পল, এটাকে আমি আর ক্যালকুলেট করে কিন্তু দেখাচ্ছি না। এটার ক্ষেত্রে কি হবে, দেখা গেল যে আহ, এটা রিজন কোড 0010, তো দুইটাকে এন্ড করলে এটার ক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে গেলে এখানে সেই কোনো ভাবে আমাদের কি করতে হবে, ও আর এই রিজন কোড আমি আপাতত লিখে রাখছি আর কি। তাহলে আমাদের কোনো একটা হয় এই বিন্দু অথবা এই বিন্দু, ঠিক আছে, কোনো একটার আমাদের কি করতে হবে, ইন্টারসেকশন পয়েন্ট বার করা লাগবে। আমি কিন্তু ভিজুয়ালি দেখতে পাইতেছি যে এটা বাইরে, কিন্তু কম্পিউটার তো আর জানে না টোটালটা বাইরে, ঠিক আছে। তাহলে সে তখন কি করবে, যে আমি সে এদিক থেকে শুরু করলাম, ও এই পাশ থেকে শুরু করে আসলে এই বিন্দু থেকে ইয়া করছে আর কি, এই বিন্দুর সাপেক্ষে করলাম। তাহলে এই বিন্দুর সাপেক্ষে করার পরে তার যে রিজন কোড আসছে সেটা 000100, কিন্তু বাকি অংশটা তখন রিজেক্ট করতে পারছি, ঠিক আছে। মানে দুই খণ্ডে ভাগ করার পরে এক খণ্ডকে আমি রিজেক্ট করছি, যেহেতু এটা রিজন কোড এই অংশটা দুইটার সেম, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায় তখন। এটা হচ্ছে কি 0010 আর এটা হচ্ছে 0110, তাহলে এই অংশটার জন্য এই অংশটাকে যদি এন্ড করি তাহলে এটা একটা নন জিরো ভ্যালু দিবে, তাহলে এটাকে রিজেক্ট করা যাচ্ছে ট্রিভিয়াল রিজেকশনের আন্ডারে, ঠিক আছে। আর এই অংশটার জন্য এবার দেখো যে এই অংশটা আবার হচ্ছে কি 0010, আবার এটা সরি 0100, এই অংশটাও 0100, তাহলে এই অংশটাও কিন্তু রিজেক্ট করা যায়। কিন্তু এই রিজেকশনটা কিন্তু আমাদেরকে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হয়েছে, ঠিক আছে। সোজা কথা আলটিমেটলি কথা হলো যে দুইটা অংশই কিন্তু রিজেক্ট করা গেছে, ঠিক আছে। কিন্তু এই রিজেকশনটা কিন্তু একবারে আমরা ডিসিশন নিতে পারি নাই, ইন্টারসেকশন পয়েন্ট বের করছি, বের করার পরে একটা অংশ বাদ দিছি, এরপরে আবার আমি ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স ট্রিভিয়াল রিজেকশন চেকিং শুরু করছি, যে অ্যাজ ইফ মানে এই অংশটা বাদ দিয়ে এটারে আবার নতুন লাইন মনে করে কিন্তু, ঠিক আছে, নতুন লাইন মনে করে ওই অ্যালগোরিদমের প্রথম থেকে শুরু করছি যে এটাকে ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করা যায় কিনা, না যায় না, এবার ট্রিভিয়ালি রিজেক্ট করা যায় কিনা, ইয়েস যায়, ঠিক আছে। তাইলে এইবার এটাকে রিজেক্ট করলাম। আর এই এই পাশের অংশটা কিন্তু রিজেক্ট করছে অ্যালগোরিদমের থার্ড রুলটাকে অ্যাপ্লাই করে, যে স্প্লিট করে অর্ধেককে বাদ দিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে কাইন্ড অফ কিছু অতিরিক্ত কাজ এখানে ঠিকই তাও করা লাগে আর কি, এই কি বলে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমের কাইন্ড অফ লিমিটেশন। বাট অ্যালগোরিদমের আইডিয়াটা এখানে আমাদের দেখানো ছিল টার্গেট আর কি। তো পরীক্ষার জন্য যেটা হচ্ছে যে এরকম যে সে হয়তো সেভারাল লাইন সেগমেন্ট দেওয়া থাকলো, তোমাদের অ্যালগোরিদম অ্যাপ্লাই করা লাগবে, তাহলে এরকম হয়তো একটা সিনারি যে 5-6টা লাইন দেওয়া থাকলো, কিছু হয়তো ট্রিভিয়ালি রিজেক্ট করা যায়, কিছু ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করা যায়, আর কিছু হয়তো ইয়া করে সার্ভার অ্যালগোরিদম অ্যাপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে তার ইন্টারসেকশন পয়েন্টস বের করে দিতে হবে, ঠিক আছে। তোমরা পাস্ট কোশ্চেন স্টাডি করলেও পেয়ে যাবে আশা করি। সো দ্যাটস দ্য কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম। কয়টা বাজে আমাদের টাইম? ওকে, আশা করি আমি শেষ করতে পারবো। এখন আসো আমরা কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম শেষ, আমরা আরেকটা অ্যালগোরিদম পড়তে চাই, যেহেতু কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমের কিছু লিমিটেশন আছে, ঠিক আছে। তো সে একটা লাইনকে তার কয়েকবারে ডিসিশন নেওয়া লাগে, ঠিক আছে, রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে। তো আমরা এবার একটা লাইন ক্লিপিং অ্যালগোরিদম পড়তে চাই, যেটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট কনসেপ্টে কাজ করে। সেটা হচ্ছে কি প্যারামেট্রিক লাইন কি বলে ইকুয়েশন ইউজ করে। আমরা প্যারামেট্রিক লাইন ইকুয়েশন 3D ইয়া পড়ানোর সময় শুরুতে বলছি। তো এটা প্রপোজ বাই কোহেন, সরি সাইরাস এন্ড ব্যাক, দুই ভদ্রলোক এখানেও সাইরাস এন্ড ব্যাক, তাদের প্রপোজাল, এবং তাদের একটা ইমপ্রুভমেন্ট আবার দেয়, সেটা হচ্ছে লিয়াং এন্ড বার্স্কি। সাইরাস ব্যাক অ্যালগোরিদমটা কাইন্ড অফ একটু জেনারেলাইজড, লিয়াং এন্ড বার্স্কিটা একটু স্পেসিফিক, যেটা কম্পিউটার গ্রাফিক্স সিস্টেমের জন্য অনেক সময় ইজিয়ার আর কি, ঠিক আছে। তো আমরা প্রথমে সাইরাস এন্ড ব্যাকের আইডিয়াটা একটু দেখবো। তাহলে আমরা প্যারামেট্রিক ফর্মে যখন লাইনের ইকুয়েশন লিখি, সেটা কিরকম লিখি, যে একটা লাইনের দুইটা যদি বিন্দু জানা থাকে P0 এবং P1, তাহলে লাইনের ইকুয়েশনটাকে এরকম করে লিখি যে P অফ টি, টি ইজ দ্য থার্ড প্যারামিটার, যেটা যার থ্রোতে আমরা লাইনটাকে ডিফাইন করছি, ঠিক আছে। যে P অফ টি equals to কি P0 plus P1 minus P0, that is it's a vector actually, P1 minus P0 into T. So this is a line equation যেখানে T এর যে কোনো মানের জন্য এখন এটা একটা কি আমরা পয়েন্ট পাবো আর কি। এটাকে যদি এটা আমরা অ্যাকচুয়ালি ভেক্টর নোটেশনে লিখছি, এটাকে যদি আমরা ইয়াতে লিখতাম তাহলে এরকম হইতো যে x সমান সমান x0
মানে তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আকারে যদি লিখতাম, সেটা হতো x সমান সমান x0 প্লাস x1 মাইনাস x0 ইন্টু টি। তাহলে টি ইজ দ্য ফ্রি ভেরিয়েবল। সহজ কথা, টি এর মান যা খুশি তুমি ধরতে পারো, এবং এটাতে বসাইলেই কিন্তু, যেহেতু তোমার x0 x1 আছে, তাহলে তুমি লাইনের উপস্থিত কিন্তু একটা মান পাবা। সিমিলারলি ওয়াই এর জন্য আহ, 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 একই রকম ইকুয়েশন বসাইলে তাহলে আমরা লাইনের উপস্থিত একটা এক্স ওয়াই এর মান পাবো। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্যারামেট্রিক লাইন ইকুয়েশন। এখন এটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে প্যারামেট্রিক যদি লাইনের ইকুয়েশন হয়, এখন ধরো যে এখানে এটা হচ্ছে সেই তোমার রেক্টেঙ্গুলার উইন্ডো, আমি শুধু একটা এখানে একটা সাইড আঁকা আছে আর কি। ধরো যে এটা সেই রেক্টেঙ্গুলার উইন্ডো। তো সাইরাস বেক যে প্রপোজালটা দিয়েছে, তারা কোথাও বলে না যে এই উইন্ডোটা রেক্টেঙ্গুলার, ঠিক আছে? তারা ধরে নিচ্ছে যে কোনো শেপের হোক উইন্ডোটা, ঠিক আছে? তাইলে সেটাকে ধরে নিলাম আপাতত রেক্টেঙ্গুলারই, সেটাতে কোনো যায় আসে না, ঠিক আছে? কারণ আমরা ইকুয়েশনের সিম্বল গুলোকে যদি জেনারেল রাখি তাহলেই হলো, ঠিক আছে? তাহলে তার এটা ধরো যে সেই আমাদের উইন্ডো, তাহলে এটা হচ্ছে এই পাশের লাইনটা ধরে নিলাম যে উইন্ডোর কোনো একটা এজ, ঠিক আছে? আর এই এইজের উপরে লম্ব একটা আমাদের ভেক্টর আছে, ঠিক আছে? সে এটা আমরা জানি, যেহেতু উইন্ডোটা ডিফাইন্ড যদি থাকে, তাহলে উইন্ডো যদি ডিফাইন্ড থাকে তার উপর লম্ব ভেক্টর উই ক্যান ফাইন্ড। তাহলে এটা যদি এইজ আই হয়, ঠিক আছে, এইজ ইআই হয়, তাহলে এন আই হচ্ছে এই তার উপরে লম্ব ভেক্টর। ওকে। আর P0 আর P1 এটা হচ্ছে আমাদের সেই লাইন, ঠিক আছে? এখন আমাদের দরকার হচ্ছে কি, যে এই P0 P1 এই লাইনটা এই এইজটার সাথে ইন্টারসেকশন করছে, যে এই পয়েন্টটা কোথায়, টি এর কোন মানের জন্য এই লাইনটা এবং এইজটা এরা কোইনসাইড করে, ঠিক আছে? যদি সেটা বের করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? টি এর এমন একটা মান বের করা, অর্থাৎ এটা কি বলছিলাম, যে টি এর মান যা খুশি দিলেই তো এখান থেকে একটা পয়েন্ট পাবো। তাহলে টি এর মান যদি 0 দেই তাহলে কত পাবো? টি এর মান 0 দিলে দেখা যাচ্ছে এটা সিম্পলি 0 হয়ে যাবে, তাহলে P0 পয়েন্টটা পাবো, ঠিক আছে? আর টি এর মান যদি 1 দেই তাহলে কোন পয়েন্টটা পাবো? দেখো যে এখান থেকে তখন এটাকে যদি সিম্পলিফাই করো দেখা যাবে যে P1 মানটা পাবো। এবং টি এর মান ক্যান বি লেস দেন 0, ক্যান বি গ্রেটার দেন 0, তাহলে যে কোনো মান দিলে তাহলে একটা ইনফাইনাইট লাইন পাবো আর কি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো দিকে হইতে পারে, সমস্যা নাই। কিন্তু যদি এক্স্যাক্টলি 0 1 দেই তাহলে লাইন সেগমেন্ট এক্স্যাক্টলি আমাদের যে ডিফাইন্ড অংশটা P0 এবং P1 দেওয়া আছে সেই অংশটুকুর মধ্যেই পাবো, ঠিক আছে? এখন টি এর এই 0 1 এর মধ্যে থেকে কোন মানটার জন্য সে কি করবে, এই এই কি বলে, এইজের উপরে অবস্থিত একটা পয়েন্ট দিবে। কারণ এইজের উপরে অবস্থিত পয়েন্টটাই তো ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে সেই টি এর সেই মানটা যদি পাইতে পারি কোনোভাবে, তাইলেই তো কাজ সারা হয়ে যায়। তাহলে এখানে দেখো লজিক্যাল কনসেপ্টটা কি নেওয়া যাচ্ছে। তাহলে এটা যদি একটা কি বলে লম্ব ভেক্টর হয় অন দ্যাট এজ, তাহলে ওই এজের উপরে ধরে নিলাম কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে পিইআই, ঠিক আছে? এনি বিন্দু, ঠিক আছে? আর এখানে ধরে নিলাম যে আহ, কি বলে ইন্টারসেকশন পয়েন্টটা, ঠিক আছে, আমাদের সে সামহাউ জানি এখন টি এর কোনো একটা মানের জন্য, ঠিক আছে, সেই বিন্দুটা হচ্ছে সে পি অফ টি। টি এর কোনো একটা মানের জন্য সেই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা জানি, ঠিক আছে? তাহলে এই সেই ইন্টারসেকশন পয়েন্টটা যদি সে জানি, তাহলে এই এইজের উপরে একটা বিন্দু, আবার এই ইন্টারসেকশন পয়েন্টটাও তো এইজের উপরে, তাহলে এদের মধ্যে কানেক্টিং করে উই ক্যান গেট এ ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা কি, এই এই এইজের উপরে লাইং, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এখন ধরো যে টি এর মানটা আমরা তো বের করতে চাইতেছি, যদি না জানি তো নাই, সমস্যা নাই, টি এর মানটা এখানেও হইতে পারতো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এটার থেকে কানেক্ট করি বা এখানে কানেক্ট করি বা এখানে কানেক্ট করি। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? রোল 34, আর ইউ লিসেনিং টু মি? ওকে, আমি মিউট মিউট করে দিলাম। তাহলে আমরা ধরো যে সেই বিন্দুটা এটা হচ্ছে পি অফ টি বিন্দু, যেখানে টি এর মানের জন্য এটাকে আমরা জানি আর কি, ঠিক আছে? তাহলে
এইখানে একটা উই ক্যান কনসিডার এ ভেক্টর, ঠিক আছে? তাহলে সেই ভেক্টরটা এখানে হতে হবে, এখানেও হতে পারে, সেখানেও হতে পারে, ঠিক আছে? কিন্তু এই যদি ভেক্টরটা এক্স্যাক্টলি এই লাইনের উপরে হয়, তখন একটা কিন্তু আমরা সম্পর্ক তৈরি করতে পারি, ঠিক আছে? যে টি এর সেই মানের জন্য যদি ভেক্টরটা এই লাইনের উপরে থাকে, তাহলে এই ভেক্টর এবং এই যে তার এই যে উপরে লম্ব ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট কি হবে? তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তার মানে উল্টাভাবে এটা কিন্তু আপাতত ধরে নিয়েছিলাম, আমরা জানি, কিন্তু আসলে কিন্তু জানি না, আমরা তো টি এর মানটাকেই সলভ করতে চাইতেছি। তাহলে এটাকে থেকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি আর কি। তাহলে এখানে কিন্তু সেটা লেখা হয়েছে যে ni ইজ দ্য ভেক্টর, আর p অফ t মাইনাস pe, তার মানে কি এটা একটা ভেক্টর। p অফ t থেকে p যদি মাইনাস করি, উই ক্যান ক্রিয়েট এ ভেক্টর। তাহলে এই ভেক্টরটার যদি ডট প্রোডাক্ট করি, যেহেতু এরা ইন্টারসেকশন পয়েন্টস হবে টি এর মানের জন্য, তাহলে এদের ডট প্রোডাক্টটা 0 হইতে হবে। তাহলে ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে আমাদের এখান থেকে টি এর মানটা কতর জন্য সেটা হয়। তাহলে এখানে পি অফ টি আবার আমরা বলছি কি, পি অফ টি তো এটা লাইনের ইকুয়েশন। তাহলে পি অফ টি হচ্ছে p0 প্লাস p1 মাইনাস p0 ইন্টু টি। তাহলে এটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি, ঠিক আছে, এবং একটু রিঅ্যারেঞ্জ করি, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, যে টি সমান দাঁড়াচ্ছে এখানে কি মাইনাসটা কি থাকে না, কি থাকে না আমি ভুলে গেলাম তো। এখানে কি থাকে, p1 মাইনাস p0 টি, এটার সাথে n ডট আসতেছে, আর p0 মাইনাস pe, এটার সাথেও n ডট আসতেছে। তাহলে আমরা যদি কি বলে n ডট p0 মাইনাস pe এটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে হ্যাঁ সামনে একটা মাইনাস সাইন আসে, ঠিক আছে? ওকে। আর এখানে আসতেছে কি n ডট p1 মাইনাস p0 ইন্টু টি, ঠিক আছে, এটা বাম পাশে থাকে। তাহলে টিটাই তো আননোন, উই আর ওয়ান্টিং টু সলভ দিস ফর, যে কোন টি এর জন্য এটা হয়। তাহলে টিটাকে আমরা যদি রাখি, তাহলে এটাকে n ডট p0 মাইনাস পি আর n ডট p1 মাইনাস p0, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু টি এর মান সলভ করে ফেললাম, যে টি এর এই মানের জন্য যেখানে n গিভেন যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ এইচ যদি দেওয়া থাকে, এইচ এর সাথে অবশ্যই তার পারপেন্ডিকুলার নর্ম আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা একটু ঘুরাইয়া লিখছি আর কি। এর পরের ইয়াতে দেখো, জাস্ট যে এন এ মাইনাসটাকে আমরা সাইনটাকে উল্টাই দেওয়ার জন্য, সিম্পল রাখার জন্য ni ডট পিআই পিআই মাইনাস p0 এই ফর্মে লিখছি আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টি এর ইকুয়েশন, সহজ কথা, যে টি আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তাহলে এটুক দিয়ে আমরা শুধু যে ইন্টারসেকশন পয়েন্টটা পেয়ে যাব। তাহলে এটা কি কাজে লাগতেছে সাইরাস বাই অ্যালগরিদমে, ঠিক আছে? তাহলে সেটাই আমরা একটু পরে আরো ডিটেলসে দেখতে যাচ্ছি। এটা যাক। হ্যাঁ, এখন আসো যে এখানে বি রিমেম্বার যে এটা তো উপরে এনআই আছে, নিচে এনআই আছে, এনআই এনআই কাটা দিয়ে দিব, এটা কিন্তু না, এটা কিন্তু বি রিমেম্বার, এটা কিন্তু ভেক্টরের ডট প্রোডাক্ট, এটা পুরাটা মিলে একটা স্কেলার। এই ভেক্টরের কাটা দিয়ে ওইটা বা এটা কিন্তু লিখতে পারি না। বোঝা যাচ্ছে কথা, যে না এটা এনআই বা এনআই যেহেতু আছে, তাহলে এনআই এনআই কেটে ফেলি, না, ইউ ক্যানট, এটা তো ডট প্রোডাক্ট, ঠিক আছে? তো এখানে আসো যে p1 মাইনাস p0, এটা কি দুইটা, ওই যে ভেক্টরটা p1 এবং p0 যে গিভেন লাইন ছিল, তাদের মধ্যবর্তী যে ভেক্টর যদি কল্পনা করি, তাহলে সেটাকে আবার আমরা শর্টে বোঝানোর জন্য সে ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে d, ঠিক আছে? তাহলে ni ডট d আপাতত এখানে লিখলাম। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু ইন্টারসেকশন পয়েন্টটা পাবো। এখন সেটা পাইলে কি লাভ বা কি লস হইলো আর কি, ঠিক আছে? বা আলটিমেটলি টি এর মান কখন পাবো বা কখন পাবো না। তো এইখানে আমি আরো একটু ইয়া করছি, যে এই যে পিআই যেটা আমরা লিখছি আর কি এখানে, পিআই মাইনাস p0, ঠিক আছে? তাহলে সেটাকেও কিন্তু একটা যেহেতু মাইনাস, উই ক্যান থিঙ্ক ইটস अगेन এ ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ এটা যদি এইচ এর উপরে অবস্থিত কোন একটা বিন্দু হয়, আর p0 থেকে পিআই পর্যন্ত যে কানেক্টিং লাইন, ঠিক আছে, সেইটাকে একটা ভেক্টর চিন্তা করতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আরো সহজে এরকম আমরা লিখতে পারি যে ni ডট ই আর ni ডট ডি। তাহলে ইটা হচ্ছে কি, যে এই যে উপস্থিত যে কোনো বিন্দু কিন্তু ইটস আপ টু ইউ, হোয়াট এভার ইউ চুজ, ঠিক আছে, সেটার সাথে কানেক্টিং একটা ভেক্টর। এখন আসো, তাই যদি হয় টি এর মান কখন আসলে পাওয়া সম্ভব আর কখন পাওয়া সম্ভব না। তাহলে এটা যেহেতু দেখা যাচ্ছে ইটস এ ফ্র্যাকশন, তাহলে এন ডট ডি শুড বি নন জিরো, ঠিক আছে? এন ডট ডি যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে রেজাল্ট পাওয়া যাবে না।
এন ডট ডি দেখা যাচ্ছে যে যদি নন জিরো না হয় তাহলে তো এটা পাওয়া যাবে না। সিমিলারলি এন ডট ডি কেন, শুধু এনআই বা শুধু ডি ও যদি জিরো হয় তাহলেও রেজাল্ট পাওয়া যাবে না, কারণ এটা এন ডট ডি। কোনো একটা যদি জিরো হয় তাহলে রেজাল্ট পাওয়া যাবে না। তার মানে এটা সেটা বলা হচ্ছে যে টি এক্সিস্ট হয় এইরকম যে এনআই নন জিরো অথবা ডি নন জিরো। ডি নন জিরো মানে কি, ডি জিরো হবে কখন আসলে, যে পি জিরো এবং পি ওয়ান যদি সেম হয়ে যায়, তাদের ডিফারেন্সই তো ছিল ডি, তাহলে সেম হলে তাদের ডিফারেন্স জিরো হয়ে যাবে। তাহলে দুইটা বিন্দু যদি ডিফারেন্ট হয় তাহলেই ডি নন নন জিরো হবে, এবং এনআই ডট ডিও তখন নন জিরো পাওয়া যাবে আর কি। এর সাথে আসো আমরা একটা কনসেপ্ট এবার পড়বো, যে পটেনশিয়ালি এন্টারিং একটা টার্ম বলবো, যে একটা লাইন কোন একটা এজের কি বলে ইন্টারসেকশন করছে, মানে হচ্ছে যে পি জিরো থেকে সে ওই এজের ইন্টারসেক্ট করে এজের দ্বারা ডিফাইন্ড যে উইন্ডোটা আছে তার ভিতরে ঢুকছে। ঠিক আছে, এটা কি, যে এই যে পি জিরো পি ওয়ান লাইন পি জিরো থেকে শুরু করছি যেহেতু আমরা, তাহলে আমরা বলতে পারি কি যে এই বিন্দুটা অ্যাকচুয়ালি একটা পটেনশিয়ালি এন্টারিং বিন্দু। মানে কি, যে এদিক থেকে সে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে আমরা অ্যাকচুয়ালি এই বিন্দুতে এসেই আমরা উইন্ডোর ভিতরে ঢুকতেছি। ঠিক আছে, যেহেতু এটা আমার উইন্ডো। ঠিক আছে, এখন পটেনশিয়ালি এন্টারিং একটা বিন্দু আমরা তাহলে আসলে কিভাবে ম্যাথমেটিক্যালি ডিফাইন করব। ঠিক আছে, তাহলে এটা আসলে নির্ভর করছে এই যে এন ডট ডি এই এর মানের উপরে। ঠিক আছে, এন ডট ডি এর মানের উপরে। ঠিক আছে, এন ডট ডি যদি নেগেটিভ হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে যেহেতু এনটা এদিকে, ঠিক আছে, আর এন ডট ডি এটা এটা তো ডি ভেক্টর। ঠিক আছে, তার মানে ডিটা যদি এইরকম অ্যাঙ্গেল করে আসছে, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি মোর দেন 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা নেগেটিভ হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা এন্টারিং। ঠিক আছে, এদের ডট প্রোডাক্ট যদি আমরা চিন্তা করি এবং দুইটাকে সেম পয়েন্টে ভেক্টর মনে করে নিয়ে নিই আর কি, এখানে টাই নাইন এইভাবে লিখলাম। ঠিক আছে, এন ডট ডি মানে কি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, আর ডট প্রোডাক্টের মান নেগেটিভ হবে কখন, যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রির বড় হয়, কজ 90 ডিগ্রি। ডট প্রোডাক্ট যখন করে কিভাবে, এন এর মান ডি এর মান, ঠিক আছে, ইন্টু কজ অফ অ্যাঙ্গেল, যদি এই ফর্মে করতে চাই কজ অফ সে আলফা, তাহলে আলফার মান যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলেই কেবল এটা নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ হওয়া মানে হচ্ছে কি যে তখন আসলে যে এদের মধ্যে যে মধ্যবর্তী ওরিয়েন্টেশনটা এরকম সিচুয়েশনে আছে, ঠিক আছে, ভেক্টরের ডিরেকশনের সাথে। তাহলে আমরা বলতে পারি যে এই ইন্টারসেকশন পয়েন্টটা একটা পটেনশিয়ালি এন্টারিং ইন্টারসেকশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে উল্টাভাবে যদি এন ডট ডি এর মান কি বলে নন জিরো বাট পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ধরো যে যদি লাইনটা এরকম হইতো, এরকম ভাবে ডিফাইন্ড হতো যে একটা বিন্দু অলরেডি ভিতরে আরেকটা বিন্দু বাহিরে। ঠিক আছে, তাহলে আমরা যদি এদিক থেকে যাত্রা শুরু করি, ভেক্টরটা তো ডি ভেক্টরটা তো তখন এদিকে, তাহলে এদিকে মুভ করতেছে, তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা হয়তো ওইটাই পাইতাম। কিন্তু এখন দেখা গেল কি যে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এদিক থেকে আস্তে আস্তে এই উইন্ডো থেকে বেরিয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি এইখানে কল্পনা না করে এখানে আমরা কল্পনা করি ওই সেম ভেক্টরটাকে ডি ভেক্টরটাকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি আসলে, মধ্যবর্তী অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি। তাহলে সেটা হচ্ছে আমাদের যে হিয়ার এন ডট ডি গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে উই উইল ফাইন্ড এ ইন্টারসেকশন পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি পটেনশিয়ালি লিভিং, যে উইন্ডো থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা সিচুয়েশন আমি একটু জোর করে নিয়ে আসছি। ঠিক আছে, যদি আসলে ডি যে ভেক্টরটা, ঠিক আছে, এন ডট ডি, দেখো ডি ভেক্টরটা একদম পারপেন্ডিকুলার বা খাড়া আঁকছি বা প্যারালাল টু দা এজ, এজ লাইন, এজের প্যারালাল। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি এটাকে ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে, তাহলে ডি এর সাথে এন ডট ডি ডট প্রোডাক্ট করলে এটা তো জিরো হবে, কারণ দেখা যাচ্ছে এরা পরস্পরের উপর লম্ব। তাহলে যদি জিরো হয় তার মানে আমরা বলতে পারি কি যে এই লাইনটা এই কি বলে কোথাও ইয়া করে না, ইন্টারসেক্ট করে না, অন্তত এই যে সাথে কোথাও ইন্টারসেক্ট করে না। তাহলে এই লাইনটাকে তখন কি করা লাগবে, অন্য আদার এজের সাপেক্ষে চিন্তা করা লাগবে যে তাদের সাথে ইন্টারসেক্ট করে কিনা। যদি তাদের সাথে ইন্টারসেক্ট করে তাহলে আমরা সেই ইন্টারসেকশন পয়েন্ট বের করব। অন্তত এই এজের সাথে ইন্টারসেক্ট করে না, তাহলে এই এজের সাপেক্ষে এটাকে ডিসকার্ড করা যেতে পারে আর কি। এখানে সেই সিচুয়েশনটা দেখানো হয়েছে।
যে যদি এখানে এন ডট ডি এর মান 0 হয়ে যায় আর কি। ঠিক আছে। তো এই এই যে ছবিটা এখানে যেটা আঁকছি অ্যাকচুয়ালি এটা কিন্তু এইদিকে যদি উইন্ডো কল্পনা করি, ঠিক আছে, এটা এনআই আমরা বলছি কোনো একটা এজ, এই এজটা কি লেফট এজ, এটাকে যদি আপরাইট রেক্টেঙ্গুলার উইন্ডো কল্পনা করি, তাহলে সে লেফট এজের সাথে প্যারালালি আছে এবং লেফট এজের বামে আছে। ঠিক আছে। আবার এটা যদি রাইট এজের সাথে দেখি, এটা কিন্তু রাইট এজের সাথেও প্যারালালি তো আছে, কারণ রাইট এজের যদি আমরা নর্মাল দেখি, রাইট এজের নর্মাল কিন্তু থাকবে এদিকে। ঠিক আছে, তাহলে তাদের সাথে ওইটার সাথেও যদি ডট প্রোডাক্ট করি, ঠিক আছে, সেটাও দেখা যাবে কি যে তার ডট প্রোডাক্ট 0ই আসতেছে। তাহলে রাইট এজেরও প্যারালালি আছে, এবং রাইট এজের থেকে যদি আমরা ইকুয়েশন দেখি যে এটাকে আসলে রাইট এজেরও বামেই আছে। ঠিক আছে, লেফট এজ না হলে কিছু বলো। না ভাই, স্যার কিছু বলবো না। একটু ওয়েট করো, স্যার চলে আসবে। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। ইয়া কি আছে, স্ক্রিন কি আছে নাকি শেয়ার চলে গেছে মনে চলে হয়? গেছে স্যার। শেয়ার আবার চলে গেছে, নেটে ডিস্টার্ব দিচ্ছে। ও, আমি নেটে ডিস্টার্ব দেওয়ার তো কারণ আছে, বুঝতে পারছি তো। আহারে, আমি তো গুগল এই যে কি বলে যখন রেকর্ডিং করি নর্মালি গুগল রে সিঙ্ক অফ করে রাখি, এ তো এটা চলতেছে, আমার নেট কনজিউম করতেছে, কারণ এই রেকর্ডিং চললে তো বিপদ হয়। এনিওয়ে, এটা কোথায়, শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ এবার? জি স্যার। রেকর্ডিং তো চলতেছে, হ্যাঁ রেকর্ডিং চলতেছে। ওকে, তাহলে আমি আর কোথায় কতটুকু পর্যন্ত তোমরা শুনতে পাইছো? এই স্লাইডস তো শুনতে পাও নাই মনে হয় নাকি? স্যার এনডি ইজ ইকাল টু 0 হলে ওটা এজের হ্যাঁ উপর সেটাই, সেটাই আবার আরেকটা সিনারিও দেখাচ্ছি এবার, যে এনডি এনআই ডট ডি ইকুয়ালস টু যদি 0 হয়, বাট এই সিনারিওতে কি হচ্ছে যে এটা কিন্তু ইনসাইড হতেও পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা আগেরটা দেখাইছিলাম যেটাতে হচ্ছে কি টোটালি আউটসাইড থাকতে পারে, টোটালি আউটসাইড থাকলে তো তাকে রিজেক্ট করা লাগবে। আর যদি টোটালি কি বলে প্যারালাল থেকেও কিন্তু আবার ইনসাইড হইতে পারে, যে এখানে কিন্তু সেটা দেখানো হয়েছে। তখন কি হবে, যে তখন ওই যে আদার এজ, উইন্ডোর আদার এজের সাপেক্ষে তখন তাকে ক্লিক করা লাগতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে স্পেশাল কেস গুলোকে একটু মাথায় রাখার কি, এই জন্য এটা দেখানো হয়েছে ভিজুয়ালি। এবার আসো যে ওই যে পটেনশিয়ালি এন্টারিং বা পটেনশিয়ালি লিভিং যে কনসেপ্টটা, এটারে যদি আমরা একসাথে দেখি, ঠিক আছে, তাহলে একটা লাইন ধরো যে এখান থেকে এটা বললাম P0 বিন্দু আর এটা P1 বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা যদি এদিক থেকে আমরা মুভ করতে থাকি, এটা টি এর মান 0 তাহলে এখানে, আর টি এর মান 1, তাহলে এটার সাপেক্ষে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে পটেনশিয়ালি লিভিং হবে কিন্তু। ঠিক আছে, কারণ এটা যদি দেখো অ্যাঙ্গেলও দেখো না, এই যে ইয়া কোথায়, এই যে ইয়া হচ্ছে নর্মাল হচ্ছে এদিকে। ঠিক আছে, এটা যাচ্ছে এদিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে <90°। তাহলে এটা হবে পটেনশিয়ালি লিভিং। আবার এটা যদি লেফট এজ হয়, তার নর্মাল কোন দিকে, তার নর্মাল এদিকে, বাহির দিকে থাকে কিন্তু অলওয়েজ নর্মাল। ঠিক আছে, পয়েন্টিং আউটওয়ার্ড। ঠিক আছে, আগে নর্মাল গুলোই বলে নেই, যে এটা যেহেতু উইন্ডো, তার এই টপ এজের নর্মাল হচ্ছে এদিকে। ঠিক আছে, এটা রাইট এজের নর্মাল এদিকে, বটম এজের নর্মাল হচ্ছে এদিকে, আর লেফট এজের নর্মাল হচ্ছে এদিকে। তাহলে এই নর্মাল ভেক্টরের সাথে দেখো যে এটার নর্মাল ভেক্টর তাহলে উপরে, তাহলে এটার সাথে অ্যাঙ্গেল করে আছে কত, <90° দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এটা যেহেতু এদিকে, আর আমরা মুভ করতেছি এদিক থেকে এদিকে,
তাহলে এই অংশটা কি, এই অংশটা 90 ডিগ্রির বেশি দেখা যাইতেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি পটেনশিয়ালি একটা এন্টারিং পয়েন্ট। তাহলে এটা দেখা গেল পটেনশিয়ালি একটা লিভিং পয়েন্ট প্রথমে পাইছে, আর পরে পাইছে পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে তাই যদি হয় যে পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট, তার মানে টি এর মান এখানে যেহেতু 0 আর এখানে 1, তাহলে টি এর মান এখানে হয়তো হইলো ফর এক্সাম্পল 0.1। ঠিক আছে, আর টি এর মান এখানে হয়ে গেল হয়তো হচ্ছে 0.8। ঠিক আছে, তাহলে পটেনশিয়ালি এন্টারিং মানে কি, যে সে এক নাম্বার টি এর মান 0.1 এর জন্য উইন্ডো থেকে বেরিয়ে যায়, হোয়ারএজ টি এর মান 0.8 এর জন্য উইন্ডোতে ঢুকে। এটা কোনো রিয়েলিস্টিক সিচুয়েশন না। টি এর মান আমরা একটা সেগমেন্ট, লাইন সেগমেন্ট উইন্ডোর ভিতরে তখনই থাকবে যে যদি সে প্রথমে এন্টার করে তারপরে বেরিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালি সে প্রথমে লিভ করতেছে তারপরে উইন্ডোর ভিতরে ঢুকতেছে। সো এটা অ্যাকচুয়ালি আনরিয়েলিস্টিক সিচুয়েশন। তাহলে এই রকম যদি হয় যে লিভিং এবং এন্টারিং, তাহলে তার মধ্যে থেকে মানে ওই লাইনটা তখন আমরা রিজেক্ট করে দিতে পারবো আর কি। ঠিক আছে, প্রথমে লিভিং পরে এন্টারিং। ঠিক আছে, এটার একটু মুছাই। এবার আরেকটা সিচুয়েশন দেখি। এবার এখানে ধরো যে এই লাইনটা, ঠিক আছে, তাহলে এই লাইনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এটা আগের মতন এখান থেকেই যাত্রা শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে কি, এবার কিন্তু আগের মতন হইলো, এটা কিন্তু ডিরেকশন ছিল এদিকে, এটার ক্ষেত্রে ডিরেকশন এদিকে। ঠিক আছে, তাহলে এটা যদি ডিরেকশন এদিকে হয়, আমরা মুভ করতেছি কিন্তু এদিকে, তাহলে এইটা কিন্তু অ্যাঙ্গেল, তাহলে এটা কিন্তু পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট পাবো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে এখন পটেনশিয়ালি এন্টারিং বলতেছি ওই এই বটম এজের সাপেক্ষে। ঠিক আছে, আবার আসো যে বটম এজের সাপেক্ষে এখানে ক্লিপ ইন্টারসেক্ট করে এবং সেটা হচ্ছে পটেনশিয়ালি একটা এন্টারিং পয়েন্ট। আবার এই এজের সাপেক্ষে যদি দেখি, তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল কত, এখানেও কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এবং এটাও 90 ডিগ্রি, মোর দেন 90 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। এরপরে দেখো যদি আমরা রাইট এজের সাপেক্ষে দেখি, রাইট এজের সাপেক্ষে এখানে যদি চিন্তা করি, এটা হচ্ছে রাইটের ঠিক আছে, তাহলে লাইন যাচ্ছে এদিকে, তাহলে এই দুইটার মধ্যেকার অ্যাঙ্গেল দেখা যাচ্ছে লেস দেন 90 ডিগ্রি, তার মানে এটা একটা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট। আর এটা যদি টপের সাপেক্ষে দেখি, টপের এদিকে আর এটা যাচ্ছে এদিকে, তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটাও লেস দেন 90 ডিগ্রি, তাহলে এটাও একটা লিভিং পয়েন্ট, লিভিং ইন্টারসেকশন পয়েন্ট। তার মানে এখানে এবার দেখা গেল কি যে একাধিক পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট পাওয়া যেতে পারে কিন্তু। তাহলে আমরা কোনটা নিব এবার? তাহলে এইবার আসো সেটার সিচুয়েশনটাকে করা, যে যদি এরকম একাধিক পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট পাওয়া যায়, তাহলে যেই মানটা হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে, বাট শর্ত হচ্ছে 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, এরকম হইতে পারতো যে লাইনটা এখান থেকে হয়তো শুরু হয়েছে, লাইনটা যদি এখান থেকে শুরু হইতো তাহলেও কিন্তু আমরা এখানে নেগেটিভ দিকে কিন্তু একটা পটেনশিয়াল এন্টারিং পয়েন্ট পাইতাম, টি এর মান লেস দেন 0 হইতে পারতো। তো লাইনটা এখান থেকে শুরু না হয়ে হয়তো লাইনটা স্টার্টই করছে এখান থেকে। ঠিক আছে, লাইনটা যদি সেখান থেকে স্টার্ট করে, আমরা এই যে এই লাইনটার ক্ষেত্রেও যেটা বলছি যে এটার ক্ষেত্রে কিন্তু আসলে এখানে লজিক্যালি এটাকে যদি পিছনে এক্সটেন্ড করি, এটাকে এক্সটেন্ড করি, তাহলে এখানেও কিন্তু আমরা একটা পাবো আর কনসেপ্ট ওয়াইজ একটা পয়েন্ট পাবো আর। তাহলে এই সিচুয়েশনটার ক্ষেত্রে তাহলে আমরা কোন এন্টারিং পয়েন্টটাকে চুজ করব? তাহলে অ্যাকচুয়ালি আমরা যেই এন্টারিং পয়েন্টটার মান হচ্ছে এন্টারিং পয়েন্টগুলোর হাইয়েস্ট, আর লিভিং এর মান কোনটা চুজ করব? লিভিং এর মান চুজ করব যেগুলো পটেনশিয়ালি লিভিং ভ্যালুজ আছে, সেই লিভিং ভ্যালুজ গুলোর মধ্যে থেকে যেটার মান সবচেয়ে কম। তবে শর্ত হচ্ছে সেই মানটা অবশ্যই 1 এর থেকে ছোট হইতে হবে। লিভিংটাও আবার আগের মতো, যে এখানে বিন্দুটা যদি শেষ হইতো তাহলে তখন টি এর মান এখানে 1, এখানে কিন্তু টি এর মান গ্রেটার দেন 1 হইতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে লিভিং ভ্যালুজটা আবার কি হইতে হবে? লেস দেন 1 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই শর্তটা দিনে আমরা কিন্তু একই সাথে একবারে আমরা টি এর দুইটা মান পেয়ে যেতে পারি। ঠিক আছে, যে কোথায় সে ইন্টারসেক্ট করছে, পটেনশিয়ালি এন্টারিং 4টা মান ক্যালকুলেট করে 4টার মধ্যে থেকে 2টা মান আমরা চুজ করে ফেলবো, এবং চুজ করার পরে ডিসাইড করবো যে এবার এন্টারিং এবং লিভিং, এদের মধ্যে অবশ্যই লিভিংটা এন্টারিং থেকে আবার বড় হইতে হবে। ঠিক আছে, যেটা যেটা এখানে বললাম যে এখানে 2টা মান পাওয়ার পরে এখানে কিন্তু দেখা যাবে যে লিভিং এর মান এন্টারিং এর থেকে ছোট, সেটা আবার যাবে না। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা যদি এখন সামারি করি অ্যালগরিদম আকারে আর কি। ঠিক আছে, এটাকে আমি আর বলছি না, যে এটা হচ্ছে ফাইনাল সাইরাস ব্যাক অ্যালগরিদম। ঠিক আছে, সাইরাস ব্যাক অ্যালগরিদমে আমরা বলতেছি যে প্রি ক্যালকুলেট এনআই এন্ড পিইআই ফর ইচ এজ, যতগুলো এজ আছে, এটা কিন্তু বলতেছি না যে রেক্টেঙ্গুলার উইন্ডো, জেনারেলি বলতেছি।
উইন্ডোটা যদি পেন্টাগন হয়, উইন্ডোটা যদি হেক্সাগন হয়, যা খুশি হইতে পারে। ঠিক আছে, তো প্রতিটা এজের জন্য আমাদের যে নরমাল সেটা আগে ক্যালকুলেট করতে হবে ধরে বলছে, আর যে পিআই তোমার খুশি মতন তুমি ওই ওই এজের উপরে স্থিত একটা বিন্দু তো লাগে পিআই, সেটা আমাদেরকে সে আমরা ডিফাইন করে নিলাম। এবার প্রতিটা লাইন সেগমেন্টের জন্য যে যাদেরকে আমাদের ক্লিপ করার দরকার, ঠিক আছে, আমরা দেখো লুপ চালাচ্ছি যে সেটা যে ফর ইচ লাইন সেগমেন্ট। তাহলে ফরের ভিতরে আসলাম, ভিতরে এসে কি বলতেছি যে চেক করতেছি যে যে লাইন সেগমেন্টটা নিয়ে আসলাম, আমরা ধরে নিলাম লাইন সেগমেন্টের দুইটা বিন্দু P0 এবং P1। আমরা চেক করতেছি যে P1 এবং P0 সমান কিনা। দুইটা সমান হওয়া মানে কি? দুইটা সমান হওয়া মানে এটা কোনো লাইনই না, এটা নিজেই একটা পয়েন্ট, দুইটা একই বিন্দুতে আছে। তাহলে এটাকে আমরা ডিজেনারেটিভ লাইন এরকম বলতেছে, লাইন ইজ ডিজেনারেটেড সো ক্লিপ ইট অ্যাজ এ পয়েন্ট। সো এটা অ্যাকচুয়ালি লাইনই হয় নাই, এটাকে পয়েন্ট আকারে লাগলে ক্লিপ করো। ঠিক আছে, আর যদি দুইটা নন কি বলে ইকুয়াল হয়, তাহলে আমরা ইনিশিয়ালি দেখো টিই ইকুয়ালস টু 0 সেট করলাম, অর্থাৎ পটেনশিয়ালি এন্টারিং টি এর মান আর পটেনশিয়ালি লিভিং টি এর মান 1 সেট করলাম, অর্থাৎ এর বাইরে হতে পারে না। ঠিক আছে, যেটা আগে বললাম যে এই যে এখানে যে এন্টারিং এর মান কি হবে, এন্টারিং গুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম বাট নট লেস দেন 0। ঠিক আছে, আর লিভিং এর মান কি হবে, লিভিং গুলোর থেকে মিনিমাম বাট নট মোর দেন 1। ঠিক আছে, তাহলে সেজন্য প্রথমে আগে সর্বোচ্চ মানটাই সেট করে নিলাম, আর লিভিং এর ক্ষেত্রে আর সর্বনিম্ন মানটা সেট করে নিলাম টি তে ইয়ার জন্য, এন্টারিং এর জন্য। এবার বলতেছি কি যে ফর ইচ ক্যান্ডিডেট ইন্টারসেকশন উইথ এ ক্লিপ এজ, ওই যে যতগুলো এজ আছে সেই প্রত্যেকটা ক্লিপ এজের সাথে আমরা কি করব, এটাকে কি বলে ইন্টারসেক্ট করাইবো আর কি, সোজা কথা। ইন্টারসেক্ট করানোর পরে আমরা সাথে সাথে চেক করব যে ni ডট ডি নট ইকুয়ালস টু 0 কিনা। ওই যেটা ওই যে যদি নট ইকুয়ালস টু 0 না হয়, তার মানে 0 যদি হয়ে যায়, তার মানে কি এটাকে তো আমরা প্যারালাল লাইন হয়ে গেছে, এইজের প্যারালাল। তাহলে সেটাই বলা হয়েছে যে সেটা আগে চেক করতেছি যে ওই এইজের ভেক্টর আর যে আমাদের লাইন যেটা P0 P1 এর যে ভেক্টর, সেই দুইটার ডট প্রোডাক্টটাকে চেক করব। যদি দেখি যে এটা 0, তার মানে ইগনোর এইজেস প্যারালাল টু লাইন, যে সেটা হলে তার মানে আমরা কাজটা করব না। ইফ এর দেখো কোনো এলস নাই আর কি। ঠিক আছে, যদি নন জিরো হয় তাহলে আমরা ভিতরে ঢুকতেছি এবং এবার টি ক্যালকুলেট করতেছি। তাহলে টি এর ইকুয়েশন তো আমরা লিখছিলাম, যে টি এর ইকুয়েশন ছিল কি, এন আই ডট ই, আমি লাস্টে ই দিয়ে লিখছিলাম, আর বাই হচ্ছে ni ডট ডি। ঠিক আছে, তাহলে আমরা সেই ইকুয়েশন ইউজ করে টি ক্যালকুলেট করে ফেলবো, যে এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টের টি এর মান। এখন আসলে সেই ইন্টারসেকশন পয়েন্টটা আসলে এবার কি এন্টারিং পয়েন্ট না লিভিং পয়েন্ট, সেটা ক্লাসিফাই করব। তাহলে সেটা আবার ক্লাসিফাই করতে গেলে আমরা বলছিলাম যে ni ডট ডি এর ভ্যালুটাই লাগে, সেই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে কি এন্টারিং, আর যদি সেই ভ্যালুটা পজিটিভ হয় তাহলে সেই ভ্যালুটা হচ্ছে লিভিং। তাহলে আমরা সেটা বলছি ইউজ দ্য সাইন অফ ni ডট ডি টু ক্যাটাগরাইজ দিস ইন্টারসেকশন পয়েন্ট অ্যাজ পিই অর পিএল। তাহলে যদি পিই হয় তাহলে এখানে দুইটা ইফ দিছি, দুইটা ইফ কিন্তু একটার সাথে একটা রিলেশন নাই, ইন্ডিপেন্ডেন্ট কি ইয়ার আকারে লিখছি, অ্যালগরিদম আকারে লিখছি, এটাকে হয়তো রিলেট করেও করা যেত, সমস্যা নাই, কারণ এন্টারিং না হলে লিভিং ই হবে। ঠিক আছে, যেহেতু নন জিরো, যদি নেগেটিভ না হয় তাহলে পজিটিভই হবে, তাই না? তাহলে সেটা আকারে ইফ এলস দিয়েও লেখা যেত, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি এখানে লিখছি, ডাজন্ট ম্যাটার। তাহলে ইফ পিই যদি পটেনশিয়ালি এন্টারিং হয় তাহলে টি এর মানটাকে আপডেট করছি। তাহলে টি এর মানটাকে আপডেট করছি কিভাবে, দেখো যে ম্যাক্স অফ টি কমা যে কারেন্টলি যে টি ক্যালকুলেট করতেছি, অর্থাৎ হয়তো 0 অলরেডি যেটা ইনিশিয়ালি সেট করছিলাম 0 এবং কারেন্টলি যেটা ক্যালকুলেট করলাম, এই দুইটার মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটাকে রাখছি। ঠিক আছে, কারণ আমরা বলছিলাম যে এন্টারিং পয়েন্ট গুলোর ম্যাক্সিমামটা নিব। ঠিক আছে, আর যদি যেটা ক্যাটাগরাইজ করছি সেটা যদি টিএল হয় তাহলে টিএল সমান লিখতেছি মিনিমাম অফ টিএল, যেটা অলরেডি টিএল সেট করা আছে, অথবা কারেন্টলি ক্যালকুলেটেড টি, বাস। তাহলে এখানে একটা প্রোগ্রামিং সেন্সে এটা না দিলেও হয়তো, এলস দিলেও হয়তো, কিন্তু ঠিক আছে ইফ এর পরে এলস দিয়ে আর এই চেকিংটা না দিলেও হতো, বাট এখানে এটা যে বই থেকে নিচ্ছে ওরা হয়তো দিচ্ছে, ডাজন্ট ম্যাটার তুমি যদি এইভাবে লিখো আর কি। সো দ্যাটস দ্য আইডিয়া।
তাহলে এইভাবে কার জন্য করব? ফর ইচ ক্যান্ডিডেট ইন্টারসেকশন উইথ দ্য ক্লিপ এজ, অর্থাৎ প্রত্যেকটা ক্লিপ এজের জন্যই কিন্তু এটা করব। ঠিক আছে, একটা ক্লিপ এজের জন্য না। যদি বললাম পেন্টাগন হয় তাহলে 5টা ক্লিপ এজ থাকবে, যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে 4টা ক্লিপ এজ থাকবে। প্রত্যেকটা ক্লিপ এজের সাথে এইভাবে ক্যালকুলেশন শেষে যেই টি এবং টিএল এর মান রয়ে গেল সেটাই কিন্তু ফাইনাল। ঠিক আছে, ওই যেটা বললাম যে কারণ এখানে তো এখানে একটা পাইতে পারি পি এজ এর সাপেক্ষে, আবার এ পরে এইজ ক্যালকুলেশন সাপেক্ষে শেষ, একটু পরে এটার সাপেক্ষে পাইতে পারি, তাহলে এটা শেষ পর্যন্ত থেকে যেতে পারে, অথবা এটাও থেকে যেতে পারে, যেটা থাকে। ঠিক আছে, বা তুমি যদি এটা দিয়ে শুরু করো তাহলে এটাই থেকে যাবে, এটা ক্যালকুলেট হলে এটা আর গ্রহণও হবে না। সো ইটস আপ টু ইউ যে কোন অর্ডারে তুমি যাচ্ছ, বাট চেক করা লাগবে সবগুলো। ঠিক আছে, এরপরে আমরা দেখো যে এই কাজ শেষে আমরা তো টি এবং টিএল এর মান পেয়ে গেলাম, এটা ফর লুপ ইফ শেষ হয়ে গেল, ফর লুপও শেষ হয়ে গেল, আমরা লুপ থেকে বেরিয়ে গেলাম, এটা যে লুপ কিন্তু এখান থেকে শুরু হয়ে এটা লুপের শেষ। তাহলে আমরা টি এবং টিএল এর মান ফাইনালি পেয়ে গেলাম। তারপরে আবার যদি এন্টারিং পয়েন্টের মান গ্রেটার দেন হয়ে যায় লিভিং পয়েন্টের থেকে, তাহলে আমরা আলটিমেটলি রিটার্ন করতে বলতেছি নাল, ক্লিক করার নাই। যদি এটা না হয় তাহলে আমরা পি অফ টি এবং পি অফ টিএল, পি টি আর টিএল কি, পি অফ টি কি, পি অফ টি তো আমরা ডিফাইন করছিলাম, পি অফ টি ইজ কি, পি জিরো ইন্টু এটা পি অফ টি ডিফাইন করছিলাম, তাই না? তাহলে পি অফ টি কি, পি জিরো প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো টি। তাহলে টি এর পরিবর্তে এখন টি এর মান বসাই দিলেই তো এখানে আমরা তার এন্টারিং পয়েন্ট এক্সাক্ট পয়েন্টটা কিন্তু পেয়ে যাব, সেটা বলা হচ্ছে এখানে। কোথায় আসছিলাম? পি এবং পি অফ এল রিটার্ন করো অ্যাজ এ ট্রু ক্লিপ, তাহলে এই অংশটাকে রিটার্ন করলে তার মানে এক্স্যাক্টলি সে একই সাথে সে পুরো লাইনটাকে কোন অংশটা রিজেক্ট করবে নাকি কোন অংশটাকে ক্লিপ করবে সেটা একবারেই ডিসাইড করে ফেলতে পারছে। সো দিস ইজ দা সাইরাস ব্যাক অ্যালগরিদম। আমাদের আজকের বেশি সময় হয়ে গেছে, এটার সাথেই রিলেট করে হচ্ছে লিয়াংবার্স্কি ইমপ্রুভমেন্ট, সেটা আমরা নেক্সট দিন দেখব। ঠিক আছে, এটুক থাক, আমাদের কোশ্চেন থাকলে করতে পারো। আর কার কার নেটের সমস্যা হয়েছিল আমার একটু জানাইবা। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার বলো। স্যার মানে ওই ক্লাসরুমে স্যার একটা স্যার অ্যাসাইনমেন্ট স্যার মানে ও ইয়েস, এটা আমি বলবো ভাই, ভেরি গুড, ভালো ভালো কথা মনে পড়ছো। আমি গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এবং অ্যাসাইনমেন্টটার সলিউশন হ্যান্ড রিটেন ফরম্যাটে লিখে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে সেটার সলিউশনটা সাবমিট করতে হবে। ঠিক আছে, বাই সম্ভবত 2 তারিখ লিখছি, 2 তারিখ বিকাল 5টার মধ্যে, এবং তারপরে দিলে প্রতিদিনের জন্য কিছু মার্কিং ড্যামারেজ হবে আর কি। তো এই অ্যাসাইনমেন্টটাকে আমি কিন্তু একটা ক্লাস টেস্টের সমতুল্য গণবো। ঠিক আছে, এখন আসো, যদি অ্যাসাইনমেন্টটা না বুঝা থাকো সেটা নিয়ে প্রশ্ন করতে চাইলে করতে পারো। সেটা তোমরা কে বলতে চাইছিলে, কি বলতে চাইছিলে এবার বলো, তোমার প্রশ্নটাই তো শোনা হয়নি। স্যার একটু টাইমটা স্যার একটু বাড়ায় দেওয়া যেত নাকি? না, টাইম বাড়ায় দেওয়ার কোনো ইয়ে নাই। হোয়াই শুড আই, আমি already পড়াইছি, তোমার এটা পড়া একদিনে এটা প্রবলেমটা সলভ করবা, বাস শেষ। এবং এটা অফলাইনে, তুমি এখন টাইমে কেন টাইম বাড়াইতে চাইতেছো সেটা আগে বলো। আজকে হচ্ছে থার্সডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডেতে সম্ভবত দিতে বলা হয়েছে। তাহলে ইজেন্ট ইট এনাফ বাই দিস টাইম? তোমাদের কি 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 জিনিস আছে আমাকে বলতে পারো, কেন টাইম বাড়াইতে চাইতেছো? না স্যার ওই সবাই বলতেছিল স্যার সেই জন্য। না, সবাই বলে কি কারণ, কোন যুক্তি থাকতে হবে না, তোমাকে তো পড়ানোর মধ্যে রাখার জন্য, এবং তুমি যেন, এটা তো ক্লাস টেস্টের ইকুইভ্যালেন্ট, তুমি পড়বা, পড়া সেরে এটা সলভ করবা, একে অপরের সাথে কমিউনিকেশন। আমি প্রথমে কি বলে, আমি যদি কালকে ক্লাস নিতে পারতাম তাহলে এটার আমি রবি ইয়াতে দিতাম, ওই যে কি বলে 1 তারিখে দিব, আমি ফাইলটা লিখছিলাম 1 তারিখে ডেট দিব, পরে যেহেতু আমি কালকে ক্লাসটা নিতে পারি নাই, আমি আজকে এটাকে ইয়া করছি এবং আজকে তোমাদেরকে বলতেছিও, সেজন্য এটা 2 তারিখ পর্যন্ত আমি ডেট দিই। ঠিক আছে, আমার কি বলে এই প্রশ্ন আমি আগেও আমাদের ছাত্র, তোমাদের বেসের ছাত্রদের কি বলে সিনিয়র ভাইদের দিচ্ছি,
কাইন্ড অফ সিমিলার জিনিসই আবার তোমাদেরকে দিছি। তো আমার তো এক্সপিরিয়েন্স আছে, তাই না? তোমরা চাইলে তো হবে না। তোমাদের অনেক সময় তোমরা এমনিতেই এই লজিক্যালি জিনিস ইয়া করো আর কি, ঠিক আছে? তোমরা এটা পড়ো, প্রবলেমটা এটাকে আমি শুধু বলবো যে এখানে অনেক কিছু রিলেট করা হয়েছে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, ভিউ কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টিভ ট্রান্সফর্ম, ঠিক আছে? পার্সপেক্টিভ প্রজেকশন আর কি সোজা কথা, বা সে প্রজেক্টিভ ট্রান্সফর্মকে একসাথে করা হয়েছে। এটা সিকুয়েন্সিয়ালি তোমার রোল নাম্বার থেকে ভ্যালু জেনারেট করে নিতে বলা হয়েছে, সেই জিনিসটা ইচ্ছা করে করা হয়েছে। এবং আমার জন্য খাতা দেখা একটু কষ্ট হবে, তো আমি তোমাদেরকে একটু অ্যাসিস্ট্যান্স চাইবো, সেটা এখনই বলে রাখছি। সেটা হচ্ছে তোমরা আগে জমা দাও। আর বলে রাখার ভ্যালুটা হচ্ছে যে ওই যে বিভিন্ন স্টেজের মানগুলো আমাদেরকে, আমার যদি কি বলে সবাই সাবমিট করার পরে বা সবার দায়িত্ব হবে সিআর কে জানাই দেওয়া শুধু আনসার গুলো আর কি। বিভিন্ন স্টেজের আনসার গুলো যদি সিআর কে দেয় ইন এক্সেল ফরম্যাটে, সে রোলের এগেনস্ট কমা ইয়া করে রাখবে। আমি তখন সেইখান থেকে আনসারটা দেখলেও বুঝতে পারবো তোমরা রাইট ট্র্যাকে ছিলা কিনা। অবশ্যই আমি কন্টেন্ট তো দেখবো, কিন্তু আনসারটা দেখলেও সহজেই বোঝা যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এখানে আমার আর ইয়ে নাই, আহ, বলার কিছু নাই। তোমাদের সেটা নিয়ে স্টাডিতে লেগে পড়ো। 3-4 days ইজ মোর দেন এনাফ। অলরেডি এইগুলো আমি পড়াইছি। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকো।